প্রাবন্ধিক, চিত্রকর। আজকে এমন একজনের সাথে কথা বলবো আমরা, যিনি একাধারে কবি, প্রাবন্ধিক, চিত্রকর এবং প্রকৌশলী। তিনি তার এই এতগুলো পরিচয় তৈরি করেছেন খুব ধীরে দৃঢ়ভাবে। দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি নানা মাত্রার, নানা মাধ্যমে। আজকে আমরা কথা বলতে বসেছি মঈন চৌধুরীর সঙ্গে। মঈন চৌধুরী, আপনাকে আমরা নানাভাবে চিনি। নানাভাবে চেনার জায়গাগুলো হচ্ছে, যেমন আপনি প্রকৌশলী হিসেবে আপনাকে চিনি, কবি হিসেবে চিনি, চিত্রকর হিসেবে চিনি, আবার হলো প্রাবন্ধিক হিসেবে চিনি। এবং প্রবন্ধের জায়গাটা বিশেষ করে খুবই আলাদা। আলাদা এই অর্থে যে গতানুগতিক যেসব ধরনের প্রবন্ধ আমরা দেখি, সেরকমের প্রবন্ধ কিন্তু আপনি লেখেননি। আমি লিখি, খুবই আলাদা ধরনের প্রবন্ধ লিখেছেন, বিশেষ করে দর্শন, ভাষাতত্ত্ব, এইসব বিষয়ের উপর আপনার প্রবন্ধ। তো আমাদের আসলে জানার আগ্রহ যে জায়গাটায়, যে এই যে কয়েকটা পরিচয়, এই পরিচয়ের মধ্যে কোন পরিচয়টা আপনাকে সবচেয়ে বেশি, এই পরিচয়গুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ধারণ করে, এটা যেমন আছে। আবার আছে যে আপনি কোন পরিচয়টাতে স্বচ্ছন্দ বোধ করেন। আসলে আমি বেসিক্যালি আমার জন্মের পর থেকেই আমি আমার বাবার সংস্পর্শে এসেছিলাম। তিনি ছিলেন সেই সময় ব্রিটিশ আমলের একজন প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক এবং শিল্প সম্পর্কে খুব কাছের থেকে উনি শিল্পকে অনুভব করতেন। তার নান্দনিক মন ছিল, বাগান করতেন উনি। ছবি আমার বাড়িতে জামিনী রায়ের ছবি ছিল, ছোটোবেলা থেকে দেখেছি। আবুল কাসেমের ছবি ছিল। তো দেখে আমি প্রাথমিকভাবে আমি শিল্পের দিকে অগ্রসর হই। আমি যখন, আপনার জন্ম তো কলকাতায়? আমার জন্ম কলকাতায়, সেই ব্যাপারে আমি বলছি 1947 1947-এ। তো আমি ছোটোবেলা থেকেই ছবি আঁকতাম এবং আমার প্রাইমারি পরিচয় মূলে যদি শিল্প বোর্ডটাই আমার প্রথম এসেছিল। যার ফলে আমি ছবি আঁকা দিয়ে দিল্লিতে একটা কিশোর প্রতিযোগিতায় আমি পুরস্কারও পেয়েছিলাম। এবং তারপরে সঙ্গীতের ব্যাপারে আমার খুব আকর্ষণ ছিল। আমার বাবাও দেখতাম রাতে 2টা পর্যন্ত লিখে উনি রবীন্দ্রসঙ্গীত গাইতো। এইগুলি দিয়ে আমার সঙ্গীতের প্রতি এসেছিল। কিন্তু যখন বাস্তবে আসে, আমি যখন এসএসসি পাস করলাম, তখন কিন্তু রেজাল্ট খুব ভালো ছিল, যার জন্য বাবা মা বা আত্মীয় স্বজন কেউ চায়নি যে আমি গায়ক হই বা শিল্পী হই। বরং তারা চেল যে আমি যেন একজন ইঞ্জিনিয়ার হই বা একজন বিজ্ঞানী হই, আইনস্টাইন হই, এরকম একটা। যার ফলে আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম। আমি ভর্তি হলাম এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজিগুলি নিয়ে পড়তে। পড়ার পরে দেখলাম যে আমার ভেতরে কবিত্ব বোঝা আছে, সাহিত্য আছে, দর্শন আছে। ইউনিভার্সিটি থাকতে আমি কবিতা লেখা শুরু করলাম। আমি কবিতা লিখতে গিয়ে প্রবন্ধ লেখাও শুরু করলাম, কিন্তু আমার সাবজেক্ট হয়ে গেলো ভিন্ন। আমার কবিতা সাধারণ বাংলাদেশে যারা কবি ছিল তাদের মতো ছিল না, এটা আমি স্বীকার করি। কারণ আমার কবিতায় বিজ্ঞান চলে আসলো, দর্শন চলে আসলো, নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হলো, ঈশ্বরকে, আল্লাহকে চিনতে হবে আমাকে, আমার জীবনকে চিনতে হবে। মানে যত ধরনের দার্শনিক প্রশ্নগুলি, মৌলিক প্রশ্নগুলো চলে আসলো। তারপর ইউনিভার্সিটি পাস করার পরে 1969-এর দিকে, 70-র দিকে আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে গেলাম। এবং তারপর থেকে আমি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য চলে গেলাম বিদেশে, অস্ট্রিয়াতে সালজবুর্গ নামে একটা শহরে, যেটা মোজার্টের জন্মস্থান। সেই সালজবুর্গে গিয়ে আমি সালজবুর্গ ইউনিভার্সিটিতে পড়লাম এবং সেখান থেকে আমার জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল ভিত্তি। তখন আমি আসলে নিজের খরচ, স্কলারশিপ গিয়েছিলাম, খুব ভালোভাবে থাকা যায় স্কলারশিপের টাকা দিয়ে। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল, অ্যাডভেঞ্চার ছিল মনের ভেতর, যে আমি পৃথিবী, ইউরোপের সবগুলি দেশ ঘুরে থাকবো। দেখার মতো টাকা নেই, কী করবো? তখন চিন্তা করলাম, আমি তো ছবি আঁকতে পারি, ছবি আঁকবো আর ভিয়েনাতে, প্যারিসে বা সালজবুর্গে হানেস প্লাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরি করবো।
এই ফেরি করার আইডিয়াটা আসার পরেই আমি করলাম কি, রং কিনলাম, কাগজ কিনলাম, রাতের বেলা বাসায় 1টা-2টো পর্যন্ত আমি ছবি আঁকতাম। পরে এবার ছবি 7 দিন 6 দিন 5 দিন আঁকতাম। তারপর শনি এবং রোববার বন্ধের দিন আমি ছবি নিয়ে গিয়ে কোনো একটা জায়গায়, যেটা খুব অনেক পর্যটকের ভিড়, লোকজন বেশি যাতায়াত করে, সেখানে আমি ছবি বিক্রি করতাম। এবং এইভাবে করতে করতে আমি ছাত্রদের মধ্যে লাখপতি হয়ে গেলাম, মানে বড় লোক হয়ে গেলাম। এবং ওই টাকা দিয়ে আমি ইউরোপের সমস্ত প্যারিস, ভিয়েনা, তারপর মিলানো, রোম, স্টকহোম, সবগুলি দেশ ঘুরে বেড়াতাম যখন সুযোগ পেতাম। এইভাবে আর কবিতা লিখতাম। ইংরেজি কবিতা লেখা শুরু করলাম প্রথম। সেটা বই আমার একটা জার্নি উইথ মিতা নামে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে লন্ডন থেকে। তারপরে দর্শন নিয়ে লেখা শুরু করলাম। প্রথম শুরু করলাম প্রাচীন ভারতীয় দর্শন, সেই ব্রহ্মকে, সীতাকে, তারপর কে পার্বতী, কীভাবে এই ফিলোসফিক্যাল থটগুলি আসলো, কার থেকে আসলো, এগুলি নিয়ে লিখতে গিয়ে একটা ইন্ডিয়ান ফিলোসফি নামে একটা ইংরেজি বই লিখলাম। সেটাও লন্ডন থেকে প্রকাশিত হলো, ছোট বই। কোন পাবলিশার ছিল এগুলো? পাবলিশার এটা নামটা হলো সিগমা বা পাবলিকেশন। সিগমা পাবলিশার। তারপরে আমি পাস করার পরে ঢাকায় আসলাম। এসে তো বিভিন্ন কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করতাম। আমার প্রথম কাজ হলো BCL নামে একটা বাংলাদেশ কনসালটেন্সি লিমিটেড। সেখান থেকে আমি বিভিন্ন ব্রিজ, বিল্ডিং প্রজেক্টে জড়িত ছিলাম। তারপরে আমি আর একটা ফার্ম, আমার এক কলিগ ছিল যিনি আমার পরবর্তীকালে আমার ব্যয় হন, একেন রফিকুদ্দিন সাহেবের ফার্ম, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস। সেখানে ডিরেক্টর হিসেবে আমি জয়েন করি। এবং বাংলাদেশে অনেক বিখ্যাত বড় প্রজেক্টে, চিরাং এয়ারপোর্ট, ঢাকা সোনাগাঁ হোটেল, শেরাটন হোটেল, তারপর আরও অনেক বড় বড় প্রজেক্ট, ঢাকা চিরাং হাইওয়ে, কুষ্টিয়া, বগুড়া কুষ্টিয়া হাইওয়ে, দিনাজপুর হাইওয়ে, এগুলি সব আমি আই ওয়াজ এ মেম্বার অফ দ্য টিম। আর দেশের বাইরে এইসব আর কাজে বিদেশের বাইরে তো অনেক জায়গায়, ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবে আমি অনেকগুলি দেশে কাজ করেছি। তার মধ্যে কুয়েত, কাতার, তারপর আফ্রিকার কিছু দেশ, তারপর ইউরোপের কিছু দেশ আমি কনসালটেন্ট হিসেবে, অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কাজ করেছিলাম। করতে করতে আই ওয়াজ দ্য ডিরেক্টর অফ DDC আফটার 2004। তারপরেও আমি, যেহেতু আমার তখন আমার DDC রফিকুদ্দিন সাহেব, উনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন, ওনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করে। আমি দেখলাম 2 মেয়ে এক ফার্মে থাকলে একটা হতে পারে। আমি চাকরি ছেড়ে দিয়ে আমার ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হিসেবে আমি জিওটেকনিক্যাল, বিল্ডিং ফাউন্ডেশন, ডিজাইন, ইনভেস্টিগেশন, এগুলি নিয়ে আমি কাজ করতে লাগলাম। আর সাথে সাথে আমার শখ ছিল ছবি কালেক্ট করা, আমার শখ ছিল বাগান করা, আমার শখ ছিল ভ্রমণ করা। আমার ইয়েতে আমি কোনো ক্যাপিটালিস্ট বা বড়লোক হতে চাইনি। যা আর্ন করতাম, খাওয়া দাওয়ার পর যা থাকতো তা দিয়ে হয় বিদেশে ভ্রমণ করতাম, না হ্যাঁ একটা সুলতানের পেন্টিং কিনতাম, না কামরুল হাসানের একটা পেন্টিং কিনতাম, জামিনের রায়ের পেন্টিং কিনতাম। এইভাবে করতে আমার একটা গ্যালারির মতো আমার নিজস্ব আছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা শুনি প্রায় যে আপনার কালেকশন খুব ভেরি রিচ কালেকশন। এইভাবে করতে করতে আমি আসলে এই কবিতা লিখতাম, কিন্তু কবিতার মধ্যে আমার দর্শন আসতো, আমার কি বলে বিজ্ঞান চলে আসতো, আমার প্রশ্ন আমি কে, আমি আমার পরিচিতির দিকে বলতাম যে আমি আমার কোয়ান্টাম জগতের একজন, কোয়ান্টাম ফিল্ডে আমি একজন অণু বা পরমাণু। আমাদের দেশের যে পাঠক ছিল, এখন হয়তো তারা ট্রেন্ড হয়েছে, কিন্তু আমার সময় ওই কোয়ান্টাম ফিল্ড, আমি ডার্ক এনার্জির মালিক, আমি ঈশ্বর, এই ধরনের কথার সাথে পরিচিত ছিল না। যার ফলে আমি কবিতা যাই রচনা করেছি, আমার কবি সত্তাকে আমি খুব একটা ভালোভাবে নেইনি, বা আমি নিজেকে ভাবি না আমি কবি। কিন্তু আমি একজন শিল্পী, আমি একজন চিন্তাবিদ বলবো না, দার্শনিক চিন্তা আমার মনে আছে।
এই চিন্তাটা আমি এখনো করি। আমি এখন প্রতি রাত্রে শোয়ার পরে মৃত্যুর পরে কী হবে আমি তার ঠিকানা আমি জানি। আমি বলি কালকে রাত্রে একটা পোস্ট দিয়েছি যে আমি কোনোদিন মরব না, কারণ আমি এই জীবন থেকে ট্রান্সফর্ম হয়ে অন্য একটা ফিল্ডে চলে যাবো, অন্য একটা জীবন শুরু করবো। সেই জীবটা এটা কি, আমি হয়তো কোয়ান্টাম ফিল্ডের একটা কণা বা তরঙ্গ হিসেবে থাকবো, আবার অন্য একটা জগৎ থেকে মিশে যাবো, যে কোনো একটা ফরমেশনে শক্তিটা রূপান্তর হয়ে যাবে, আমি রূপান্তর হব। তো তার মানে এই না যে আমি আমার জীবন এখানে শেষ হয়ে গেল, আমি মরে গেলাম মানে আমি বেহেশতে চলে যাবো বা দুযোগে পড়বো, সেটা আমি ভাবি না। ধর্মচিন্তায় বিশ্বাস করি, দ্যাট ইজ দ্য সুপ্রিম গড বা আল্লাহ বা ঈশ্বর যাই বলেন না কেন, আমি সেই একটা সুপ্রিম পাওয়ারকে করি, কিন্তু যে পাওয়ারকে এখন আমি খুঁজে পাইনি। এবং সেই খুঁজে পাওয়ার জন্য আমি এখনও অ্যাস্ট্রোনমি পড়ি, এখনও বিভিন্ন ফিলোসফি পড়ি, আমার মনের কাছে জিজ্ঞেস করি। আমার মন আমার থেকে অনেক বেশি জ্ঞানী, সে আমাকে একটা কিছু না কিছু পথ দেখায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে চুপ করে থাকে, দেখতে পাবো। আচ্ছা, আমরা যে যে জায়গাটায় ছিলাম আবার সেই জায়গাটায় যাই, যে এই যে আপনার ছোটবেলা থেকে আমরা দেখলাম যে আপনি কবি হতে চাইলেন বা ছবি আঁকতে চাইলেন, সঙ্গীত ভালো লাগলো, কিন্তু হলেন প্রকৌশলী। তো আমরা একটা দ্বন্দ্ব কিন্তু দেখি আপনার, আমার ভিতরে দ্বন্দ্ব আছে। হ্যাঁ, যে এই যে চলার যে মানে আমি কোনটা করব, এখন কি ছবি আঁকবো নাকি এখন প্রকৌশল নিয়ে চিন্তা করব, হ্যাঁ, এই যে একটা দ্বান্দ্বিক অবস্থা, এইটা কি আপনার শক্তি নাকি এটা দ্বন্দ্বই? এটা আমার জন্মগত জেনেটিক বলবো আমি, কারণ এই দ্বন্দ্বটা আবার এই যে বহু ধরনের পরিচয় আপনার, সেই পরিচয়টা তো অনেক সময় মানুষকে কিন্তু বিভ্রান্ত করে। তো কখনো আবার এটা একটা স্বাধীনতাও। হ্যাঁ, আমি আমার চিন্তার স্বাধীনতা বা আমার শিল্পবোধের স্বাধীনতা, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ভেতরেও আমি কিন্তু একটা ছন্দ পাই। এই যে আলাদা আলাদা যে আপনার সত্তাগুলো, কবি সত্তা, প্রকৌশলী সত্তা, চিত্রকর সত্তা, অথবা ধরেন যে সঙ্গীত বোঝার যে সত্তা, এই সত্তাগুলোকে আপনি কিভাবে ডিফাইন করেন? এগুলো কি উদযাপন নাকি সম্ভাবনা, কোনটা? আমি উদযাপন করেছি, তার কারণ আমি সবচেয়ে বেশি আমার সত্তাকে যদি আমি ডিফাইন করতে যাই, তাহলে সবচেয়ে বেশি বলবো আমার শিল্পী সত্তা। তা আমি খালি সুন্দর খুঁজি। এই ফ্ল্যাট কিনতে গেলে কোথায় গাছ রাখতে হবে, কোথায় ফার্নিচার রাখতে হবে, ইঞ্জিনিয়ারিং কাজেও কোন ডিজাইনটা করলে সবচেয়ে ভালো হয়, কোনটা ব্যালেন্স হয়, হারমোনি আছে, ছন্দ আছে। আমি যদি বাসায় এসে বাগান করতে চাই, যে কোনটা বনসাই করব, কোন গাছ লাগাবো, কোন রঙটা ভালো, আমি প্রতিটা কাজে, এমনকি আমার ছেলে মেয়ে মানুষ করার সময় আমি কিন্তু নান্দনিক দিকে বেশি দেখেছি। আর আমি মনে করি এই জগতে যারা বেঁচে আছে তারা সবাই কিন্তু স্বার্থের জন্য বেঁচে আছে, তারা কোনো নান্দনিক উপলব্ধি করার জন্য বেঁচে আছে বা নন্দন তাত্ত্বিক চিন্তা নিয়ে বেঁচে আছে এমন কেউ নাই। আমি দেখেছি যে আমি যেহেতু সুন্দরের জন্য বেঁচে আছি, তাহলে আমি জীবনটাকে এনজয় করেছি। আমার ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, নাতনি দিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, আমার 56 বছর পর আমার স্ত্রী চলে গেছে, তারপর সেই দুঃখবোধ সবগুলো আমি একটা অনুভূতি দিয়ে, সুন্দরের অনুভূতি দিয়ে আমি ফিল করেছি। সুন্দর থেকে অসুন্দর কীভাবে হয়, অসুন্দর থেকে সুন্দর কীভাবে হয়। আচ্ছা, তো আপনার একটা তো শক্তিশালী পেশাগত জীবন আছে, যেটা টাকা পয়সা, এটা প্রকৌশলী হিসেবে একটা পেশাগত জীবন আছে। আবার হলো যে এই যে একটা নান্দনিক দিক থেকে জীবনকে উপলব্ধি করা, এটার আবার একটা আলাদা সত্তা আছে। তো এই দুইটা পরিচয়ের মধ্যে আমি আগেও বলেছিলাম একবার, যে কোন পরিচয়টাকে আপনি বড় মনে করেন? আমি মনে করি যে আমার সুন্দরের জন্য যে আমার তৃষ্ণা, এটাই আমার আসল সত্তা। বাহ। আচ্ছা, আরেকটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে প্রকৌশল উপদেষ্টা হিসেবে আপনি তো বিভিন্ন জায়গায় কাজ করছেন। প্রকৌশল বিদ্যার যে সৃজনশীলতা বা অর্থাৎ প্রকৌশল বিদ্যার মধ্যে যে কবিতা থাকে বা নান্দনিকতার যে জায়গাগুলো থেকে, অর্থাৎ সার্বিক অর্থে যে সৃজনশীলতা থাকে, আমরা দেখবো যে লুই আইকান্ড আমাদের যে সংসদ ভবন গড়ে দিয়েছেন, উনি হলো যে কি বলবো, যে স্থাপত্য যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, উনি বলতেন যে বিল্ডিং একটা কিছু হয়ে উঠতে চায়, সবকিছু কিছু একটা হয়ে উঠতে চায়। তো আপনার জায়গা থেকে যে ফিল্ডে আপনি ছিলেন, প্রকৌশলের যে জায়গাটা,
সেখানেও তো আসলে ওই হয়ে উঠতে চাওয়ার বিষয়টা ছিলই। আমি একটা উদাহরণ দিই হ্যাঁ। আপনাকে। আমি যখন ঢাকায় এই ফ্ল্যাটটা কিনে আনতে চাই, তখন এই ফ্ল্যাটের মধ্যে ড্রয়িং রুম ছিল, ডাইনিং রুম ছিল, বেডরুম ছিল, কিন্তু আমি চাইলাম যে না, আর্কিটেকচারালি স্থাপত্য কর্ম হিসেবে ইটস এ গুড ফ্ল্যাট, কিন্তু আমার সুন্দর কই যাবে। তখন আমি আসলাম আমার সুন্দরের খুঁজে। আচ্ছা, এখানে বেলকনি ছিল এতটুকু, এই যে যত ঢাকনা দেখতেছেন, এরপরে ছিল বেলকনি আর ছাদ, খোলা ছাদের। এমন এখানে এতটুকুর মধ্যে তো আমার পিপাসা মিটবে না সুন্দরে। কী করতে হবে বলো, যে আমার ড্রয়িং রুম কমায় দাও, এটা এই পিছিয়ে নাও ভিতরের দিকে। তার মানে এখানে জায়গায় স্পেস ক্রিয়েট করলাম, যেখানে একটা সবুজ সুন্দর ফুল, লতা পাতা, এগুলো দিয়ে আমার সুন্দর কেস। আর ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে, স্থাপত্যের ভিতরে আমি সুন্দর গতি টেনে আনি। তখন করলাম, পরে যখন আমি এখানে আসলাম, দেখলাম যে আমার ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমার এই লতা ফুল পাতা গাছ এগুলি চলে এসছে। এই চিন্তাটা কেউ করে না। আরেকটা জিনিস আমার জীবনে আসছে, যে আমি কিছু করে কবিতা লিখে বা ছবি এঁকে বা প্রবন্ধ লিখে, দর্শন লিখে আমি একটা পুরস্কার পাবো, আমাকে একজন আমার বাহবা দেবে, এটা আমি বলছি না। একমাত্র আমি যখন আমাকে বাহবা দিতে পারবো, আমি আমার প্রশংসা করতে পারবো, সেই দিন হবে আমার পাওয়া। আর কারণ বাংলা একাডেমি বা ওই কোনো টাঙ্গাই, আমাদের দেশ কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি সাহিত্য সংঘ, অমুক জায়গা থেকে আমি সবগুলি প্রত্যাখ্যান করেছি। এমনকি কিছুদিন আগে বাংলা একাডেমির চেয়ারম্যান সাহেব, কি বলে নাকি, কি নাম, আজম সাহেব? হ্যাঁ, মোহাম্মদ আজম। কি না, উনি কি মোহাম্মদ আজম, উনি ডাইরেক্টর ডিজি। হ্যাঁ, ডিজি, মহাপরিচালক। উনি আমাকে বলছেন যে এবার একটা পুরস্কার, বাংলা একাডেমি না, একটা কোনো একটা কাগজকার একজন বিখ্যাত লোকের নামে একটা পুরস্কার দেওয়া। ওটা বাংলা একাডেমির বেশ কিছু পুরস্কার আছে, তো একটা পুরস্কার দেওয়ার ইচ্ছা প্রকাশ করল। তখন আমি বললাম যে না, আমি তো কোনো পুরস্কার না, একমাত্র আমি পুরস্কার দিতে পারি আমাকে, এছাড়া অন্য কেউ আর ক্ষমতাই নেই। না, আসলে তো তাই, আসলে ওইটাই তো। আচ্ছা, এই গেল। আরও তো আছে যে আমাদের, আমি যেটা দেখেছি, অনেক হয়তো মাইন্ড করবে, আমি লিখেছিও যে আমাদের দেশের যারাই বলেন, বুদ্ধিজীবী বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, তার দৃষ্টি হচ্ছে খুব, ওরা খুব চোখের খুব কম দেখে। ওরা চিন্তা করে পুরস্কার, টাকা, এটা ওইটা, বিদেশে যেতে পারবো কিনা, এটা বিভিন্ন রকম। ওরা শিল্পের জন্য শিল্প, কবিতার জন্য কবিতা, মানুষকে বুদ্ধি দেওয়ার জন্য বুদ্ধিজীবী হওয়া, এইগুলি চিন্তা করে। ওরা খালি স্বার্থ থাকে। তো এই যে প্রকৌশল শিক্ষা, এটা আমরা দেখলাম যে বিজ্ঞানের শিক্ষার ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, যে এমনকি আমরা দেখব যে যারা অল্প বয়সে সায়েন্স পড়ে, যেসব ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পর্যন্ত, তাদের কিন্তু একটা প্যাটার্ন গড়ে ওঠে চিন্তার, হ্যাঁ, মানে ইকুইটি একটা মেন্টালিটি গড়ে ওঠে। তো সেই জায়গা থেকে বিজ্ঞানের শিক্ষা কি আপনাকে, আপনার মনে হয় এই বয়সে এসে যে সুশৃঙ্খল করে দিয়েছে জীবনে? না, কারণ আপনার লাইফ কিন্তু খুব গোছানো এক দৃষ্টিতে। আসলে সত্যি কথা কি, আমি যদি আমার জীবনকে বা আমাদের জীবনকে, বাঙালির জীবনকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমি দেখতে পারবো যে বিজ্ঞান, আমি ইঞ্জিনিয়ার হব, তারপর যত না আমি ইঞ্জিনিয়ারিং হতে চাই নান্দনিকভাবে, তার চেয়ে বেশি হতে চাই স্বার্থপরতার জন্য। একটা ছেলে তখন দেখে, বাংলাদেশের অবস্থা দেখে বুঝে, আমি যে ইঞ্জিনিয়ার হই, এক সময় আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাব, সুপার ইঞ্জিনিয়ার হব, মানে খুবই প্রফেশনাল একটা জায়গা থেকে অনেক ঘুষ পাবো, অনেক টাকা হবে, গুলশানে 20,000টা বাড়ি করবো, আমেরিকায় চলে যাবো মাঝে মাঝে। ডাক্তারদের বেলাও আমি ডাক্তারি করবো, ডাক্তার এমুকের মতো হবো, অমুকের মতো হবো, প্রতিদিন 8 ঘন্টা 2,000 টাকা করে কামাবো, ভিজিট, এইসব চিন্তা করে তাদের যে যা হতে চায় তার থেকে, মানে একটা মানুষ হওয়ার জায়গা থেকে সরে গিয়ে চোর হওয়ার তাই হয়। কিন্তু একই সঙ্গে মানে ওই আমি যেটা বলছিলাম যে বিজ্ঞানের যে এডুকেশনটা, মানে ইনসাইড এডুকেশন, হ্যাঁ, আমার ভিতরে যেভাবে সেটা তৈরি করে, আমাকে যেভাবে তৈরি করে, বাইরের এডুকেশন না। বাইরের বলতে বোঝাচ্ছি যে একটা প্রফেশনাল হাইট আমার অর্জন হলো, সেটা না, আমার ভেতরে যে উচ্চতাটা অর্জন হয়, সেই উচ্চতার জায়গা থেকে এটা কি মানে চিন্তার ক্ষেত্রে আপনাকে একটা সুশৃঙ্খল যে প্রণালী আমরা বলি, আসলে চিন্তার ক্ষেত্রে সবচেয়ে বড় ইয়েটা হলো
আমি যে বিজ্ঞান পড়ছি, পানি কেন, পানি কিভাবে বাষ্প হয়, আপনার মনের ভিতরে যদি প্রশ্ন না থাকে, আপনার যদি এই চিন্তাটা স্বার্থের দিকে চলে যায়, যেমন পানি মানে আমি একটা ফ্রিজ করে ঠান্ডা পানি খাবো, কারণ চিন্তার মধ্যেও কিন্তু আপনি কোনটা চিন্তা আর স্বার্থ ওই চিন্তার মধ্যে, আমাদের বিজ্ঞানের মধ্যে আমাদের এই স্বকীয়তা, ইন্ডিভিজুয়ালিজমের যে চিন্তা, সেগুলি আসলে গ্রো করেনি ডিউ টু আওয়ার কালচারাল হ্যাবিট। আমাদের আগের থেকেই আমরা নিজেকে প্রশ্ন করি না, আমরা রেডিমেড উত্তর চাই। এই রেডিমেড উত্তর চাইলে আপনি সুন্দর বলেন, আর্কিটেকচার বলেন, স্থাপত্য বলেন, আপনার প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মধ্যে নিজেকে প্রশ্ন করতে আমি কী চাই, কেন চাচ্ছি। আপনাকে প্রশ্ন আমাদের সেটা হচ্ছে যে যুক্তিবোধ, যেটা আসলে বিজ্ঞান আমাদের গড়ে দেয়, যে যুক্তিবোধটা গড়ে দেয়, সেটা আসলে শিল্প চর্চার ক্ষেত্রে কখনো বাধা হয় কিনা, বা হচ্ছে যে ধরা যাক যে যুক্তিবোধ আর কবিতা, এখন একজন কবিতা লিখতেছে, বলে আমি কেন কবিতা লিখছি। একটা হতে পারে যে আমি ধর্মপ্রিয়, আমি ধর্মের কোনো একটা ব্যাখ্যা চাচ্ছি, অথবা আমার জীবন নিয়ে প্রশ্ন আছে লেখছি, অথবা আমার ভালোবাসা নিয়ে দ্বিধা আছে, ভালোবাসা আসলে ভালোবাসা কিনা, তখন আমি প্রেমের কবিতা লিখছি। আপনার যে প্রশ্নগুলা, সেগুলিকে যদি বাদ দিয়ে আপনি চিন্তা করেন যে এই কবিতাগুলি লিখলে আগামী 21শে যদি বের করি, তাহলে আমার এত টাকা আসতে পারে, প্রবন্ধের উপরে আমি রয়্যালটি পাবো এত টাকা। আমাদের এখানে কিন্তু সব চিন্তা, যারা বিখ্যাত কবি আমি দেখেছি, বিখ্যাত দেখছি, তাদের পিছনে যে কতটা বিখ্যাত হতে হবে, কত অর্থ আসবে, কত কি, এইগুলি সব স্বার্থপর চিন্তা। কীভাবে আসবে, রবীন্দ্রনাথ কিন্তু এটা করতেন না। উনি যখন কবিতা লিখতেছেন, উনি বই প্রকাশ করবে কি করবে না, এটা ওনার ব্যাপার ছিল না। আমাদের মধ্যে সব কিছুর পিছনে একটা স্বার্থ থাকে। কেউ যদি বাংলা একাডেমি একবার পুরস্কার পায়, সে বিখ্যাত হয়ে গেলেই তো তার আর্নিং বাড়বে। কবিতার জায়গাটা আপনার কাছে কেমন ছিল? এটা কি ধরেন যে একটা হচ্ছে যে ব্যক্তিগত অভিজ্ঞতা বা আবেগ বা সময়ের সংকট, নাকি দর্শন, নাকি অবসর যাপনের জায়গা? না, দর্শন ছিল। প্রত্যেকটা কবিতার ভিতরে আমার দর্শন ছিল, যার জন্য আমার কবিতা খুব একটা পাঠকপ্রিয় ছিল না। কারণ আমি যে চিন্তা করে একটা কবিতা লিখতাম, বিন্দু ছিল তো জীবন খাতায়, সরল রেখায় দেখিনি কখনো। বিন্দু ছিল তো, কোথায় ছিলেন? জীবন খাতায়, সরল রেখায় দেখিনি কখনো। কখনো কখনো এঁকেছি ত্রিভুজ, নিয়াতে আমার বিন্দুগুলো এইভাবে একটা মোবাইল আমি মনে নেই। তার মানে আমার মনের মধ্যে ভালোবাসা নিয়ে একটা বিন্দুকে আমি চিন্তা করেছি। জীবন খেলা একটা বিশাল ফিল্ডে। এখন যে কবিতাটা পড়বে, তার যদি বিন্দু সম্বন্ধে আইডিয়া না থাকে, ত্রিভুজের বাহু আমরা সরল রেখা কি, এবং তিনটা বাহু মিললে সেটা সম্পূর্ণ হয়, এই জিনিসগুলো যদি তার মনের মধ্যে যদি চিন্তার উদ্বেগ না হয়, তাহলে আমার চিন্তা তো কমিউনিকেট করতে পারবে না। আপনার কবিতার কেন্দ্রীয় বিষয় কি? আপনার তো 7টা বই সম্ভবত, আমি যতদূর বই। আমার কেন্দ্রীয় বিষয় কিন্তু দর্শন। ভালোবাসা দর্শন হবে, মৃত্যুর দর্শন, জীবন। এই বইগুলোকে কি আপনার মনে হয় যে এক একটা মানে আলাদা পর্ব, আলাদা মানে কবিতা চর্চার বা হচ্ছে যে জীবন চর্চার আলাদা আলাদা পর্ব, আলাদা আছে? এবং আমার বইগুলি আমি এখন কিছু, আমার কাছে 2-1টা কপি থাকতে পারে। এখন আমি কবিতার সাবজেক্টটাকে খুব একটা আনি না, বাস্তবে আনি না। আচ্ছা, এটা কেন? এটা কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উপলব্ধি, এগুলো আলাদা হয়ে যাওয়া? 96-এ, তার মানে অনেক আগে। হ্যাঁ, 30 বছর আগে। আচ্ছা, কারণ আমি দেখলাম যে আমি কবিতার থেকে যখন হাইডেগার আলোচনা করতেছি, ফুকুয়া আলাপ করতেছি, যখন দেরিদা আলাপ করতেছি, তার মধ্যে দিয়ে আমার অন্তরকে আরো বিকশিত করতে পারছি, আরো সুন্দরভাবে বলতে পারছি। কবিতা যেটা আমি কমিউনিকেট করতে পারি, কমফোর্ট ফিল করা, আরাম বোধ করার। কবিতা দিয়ে তো আমি আপনার সাথে কথা বলতে পারছি না, আপনি আমার উত্তর দিচ্ছেন না। কিন্তু আজকে যদি আমি দেরিদা নিয়ে আপনার সাথে আলাপ করি, আপনি আমার সাথে উত্তর কমিউনিকেট করতে পারছেন। তার মানে আমার কমিউনিকেশন মিডিয়া হিসেবে আমার কবিতা থেকে দর্শন বেশি না। কিন্তু আরেকটা ব্যাপার তো থাকে যে একটা কি বলবো, যেটা খুব রিফাইন্ড একটা রিফ্লেকশন অফ মাই মাইন্ড। ছবিতে গেছি, রঙে গেছি, হ্যাঁ,
তাই না? আমি কবিতা আনসাকসেসফুল, তাই আমি রং দিয়ে প্রকাশ করতে চেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের বাংলা কবিতাকে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে এটা আমি জিজ্ঞেস করছি এই কারণে যে আমরা দেখব যে এক একটা সময় এক একটা টার্নিং আসে, হ্যাঁ, সাহিত্যের ক্ষেত্রেও চিন্তার ক্ষেত্রেও সেটা আসে। তো সেই টার্নিংটা হলো এরকম যে 60-এর দশকে সারা পৃথিবীতে আমরা একটা টার্ন দেখলাম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, নান্দনিকতা সব কিছু। আবার 60 থেকে 90-এ এসে কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা টার্ন দেখলাম, হ্যাঁ, যে পৃথিবীর বিভিন্ন দেশে সাহিত্যের ধরন বদলাচ্ছে, টেকনোলজিও বদলাচ্ছে, জগতই বদলাচ্ছে তখন আসলে। তো এই যে অবস্থাটা, এই অবস্থাটার সঙ্গে কিন্তু আপনিও ছিলেন। বিশেষ করে আমি আপনার যে 80-90 কবিতায় যে উপস্থিতি 80-90-এর সময় আমরা দেখলাম, এবং আমরা এটাও দেখলাম যে আপনার সঙ্গী যারা তখনকার বা কবিতা এবং সাহিত্য নন্দন যাপনের যে সঙ্গী, তারা সবাই কিন্তু 90s-এর তরুণ একদম। হ্যাঁ। তো সেই কারণে আমি জিজ্ঞেস করছি যে এখনকার বাংলা কবিতা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার আশাবাদ বা হতাশার জায়গাটা না, কি, এখন এটা জানতে চাইবো, বাংলা বা আপত্তির জায়গাটা কি? না, 80-60-এর দশকে যেসব কবি ছিল তাদের মধ্যে অনেকে আসলে প্রকৃত কবি ছিল। তারপরে যারা কবি আমাদের সময় যারা আসলো, তেমন ধরেন আমি বলি মাসুদ খান, খন্দকার আশরাফ, এদের মধ্যে কবি ছিল, কিন্তু তাদের এখানের মধ্যে কবিতার সাথে স্বার্থটা অনেক বেশি। যেমন আমার সময়ের কবি দেখা গেল উনি সাথে কবিতার সাথে পলিটিক্সের সাথে জড়িত, যার জন্য পোস্টিং হচ্ছে কবিতা কেন্দ্রিক, পুরস্কার এস্টাবলিশমেন্টের আকাঙ্ক্ষা। এবং আমার সময়ের যারা কবি আছে, যারা এখন মোটামুটি বিখ্যাত, বিভিন্ন পজিশন হেড আছে, তারা কিন্তু কবিতাকে শিল্প হিসেবে না দেখে কবিতাকে একটা টুল হিসাবে দেখেছে। তো আপনি বলছিলেন আমাদেরকে যে কবিতা থেকে চিত্রকলা, বা চিত্রকলা থেকে ধরা প্রবন্ধ, এই যে নানা সময় নানান জায়গায় আরাম বোধ করা এবং নিজেকে একটু কি বলে এটাকে সুইচ করে নেওয়া, যে আমার এখানে কমফর্ট ফিল করছি না, এখানে চলে যাব। তো আপনি প্রবন্ধ লিখলেন কিন্তু অনেক তখন, হ্যাঁ? না, প্রবন্ধ লেখা আমি শুরু করেছি সেই অস্ট্রিয়া, জার্মানিতে থাকতেই। আমি প্রথম বই বলেছি ইন্ডিয়ান ফিলোসফি, একটা বই চেয়েছিলাম। তখন থেকে আমার দর্শন এবং মাথার মধ্যে যুক্তি অযুক্তি কি, তার মানে এই দর্শনের প্রতি যে আপনার ঝোঁক, এটা আগে থেকে, এটা হঠাৎ করে না। হ্যাঁ, না। আর আমার আব্বা নিজেও একজন প্রাবন্ধিক ছিলেন, আমার সঙ্গে ছোট ছেলেবেলার একটা বিখ্যাত লোক ছিলেন, তাই আমি দর্শনের দিকে আমার এখনও কিন্তু আমি মুখ চিন্তা করতে, এবং গতকাল রাত্রে চিন্তা করছিলাম যে আমাকে একটা, আমি যে মরবো না এটা আমি নিয়ে কিছু একটা লিখবো, কিন্তু আমার অনেক দিকে আমি লিখতে পারি না পলিটিক্যাল কারণে, কারণ জামাত আমাকে মেরে ফেলবে না, এনসিপি আমাকে তারা করবে। আচ্ছা, আমরা 90s-এর দিকে একটু দেখবো যে আপনি একটা পত্রিকা করতেন তখন, হ্যাঁ, তখন আসলে কিছু বইপত্রও বেরোচ্ছিল আপনার, এবং সেই সময়টাতে আমরা একটা জিনিস দেখলাম যে ছোট কাগজগুলো কিন্তু আপনাকে পেয়ে বসেছিল, এক ধরনের বলা যেতে পারে কিছু ছোট কাগজ, হ্যাঁ, বা আপনিও ছোট কাগজের সাথে জড়িয়ে গিয়েছিলেন সেই সময়। তো এই যে সময়টায়, এই সময়টায় আপনার যে লেখালেখিটা, মূল লেখালেখির সময়টা কিন্তু ওইটাই সবচেয়ে উজ্জ্বল সময়। তো ওই সময়টায় আপনার এই লেখালেখির গুলোর মধ্যে আমরা একটা বিষয় খেয়াল করলাম যে এই যে ছোট কাগজ কেন্দ্রিকতা, এটা কি মানে ছোট কাগজগুলোর তাগিদে আপনি তখন লিখলেন, প্রচুর লিখলেন তখন, নাকি হলো যে নিজের তাগিদে লিখলেন? আচ্ছা, আমার প্রান্ত যখন আমি বের করি তখন আমি দেখলাম যে বাংলাদেশে কেউ, আমি তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম খুব ঘন ঘন। বিশ্ব সাহিত্য কেন্দ্রে তখন কিছু পণ্ডিত শ্রেণীর বালক আসতেন, এসে বলতেন ফিকো বলেছে এটা। তারা কারা? একটা নাম বলেন। লাকা এরকম বলেছেন, এই দারিদ্র এই কথা বলেছেন। আমি বলি দারিদ্র কে, ফুকুকে, কে, এমকে কে, ওরা তার উত্তর দিতে পারতো না, মানে ওরা খালি নামটা জানে। তখন আমি সিদ্ধান্ত নিই যে বাংলাদেশে দর্শনকে প্রচলিত একটা ইন্ট্রোডিউস করার জন্য আমি তখন প্রান্ত করি। প্রান্তরই কিন্তু আমার লেখা দেরিদাকে, ফুকুর দর্শন কি, ভাষা হাইডেগারকে, এগুলি নিয়ে লেখা হতে থাকে। তখন
আমি মনে করি যে আমার লেখার ফলে তার আগে বাংলাদেশে কেউ দর্শনের বই লিখেছে বা বেরিয়েছে কোনো বই, একমাত্র দর্শন কোর্স, বিশেষ করে কন্টেম্পোরারি দর্শন দর্শন নিয়ে কেউ আলাপ করে একাডেমিক নাই। জায়গায় ছিল, ওই বাটন রাসেল পর্যন্ত ছিল। রাসেল পর্যন্ত ছিল, আর ওই দর্শন কোর্সের জাতীয় বই বেরিয়েছিল। তখন আমি আধুনিক দর্শন নিয়ে এবং সাহিত্য তত্ত্ব এইগুলি নিয়ে আমি লেখা শুরু করি। কিন্তু আমি দেখলাম যে আমার সময়ের যারা ক্রিটিক ছিল, যারা আমাকে মূল্যায়ন করতে পারতো, আমি তাদেরকে ইমপ্যাক্ট করতে পারিনি। তারা এটাকে খুব মূল্যায়ন করেনি যে একটা লোক নতুন হয়ে আধুনিক দর্শন লিখছে, সাহিত্য তত্ত্ব লিখছে, বিভিন্ন মুভমেন্ট, ওয়ার্ল্ড মুভমেন্ট নিয়ে লিখছে, আর্টিস্ট নিয়ে আমি লিখেছি। সেই নতুন পুরোনো রাফায়েলের থেকে এমুকে এসে শেষ পর্যন্ত দালি আসলো, দালি পরে কীভাবে আসলো, রোমান্টিসিজমের পরে সিরিয়ালিজম কীভাবে আসলো, এগুলো নিয়ে আমি অনেক লেখালেখি, চিত্রকলার বিভিন্ন স্টেজ। কিন্তু দেখলাম যে কেউ এই যে এত স্টেজ বিশ্লেষণ করে পড়ে নতুন একটা ধারণা জাগানো, এটা আমি জাগাতে পারিনি। তাই আমি লেখাটাকে বন্ধ করে পত্রিকাটি বন্ধ করেছি। আচ্ছা, তখন আমরা একটা বিষয় কিন্তু দেখলাম যে সৃষ্টির সিঁড়ি, ওইটা ওই সময়ের লেখাগুলো নিয়ে বই হলো, এবং তখন যে প্রান্ত পত্রিকা, সেই ছোট কাগজ যেটা, সেটাতে আমরা একটা ব্যাপার দেখলাম যে কলিম খানের সঙ্গে আপনার বাতচিত হতে থাকলো। কলিম খানের সাথে আমার লেখা পাল্টা লেখার যে বাহাস। কলিম খান কিছু মনে করেন না, বাদ দিয়ে দেন, আমি যেগুলো বলি অন্যায় হবে। কলিম খানের নাম আমি দিয়েছিলাম জাকের নায়ক, বাংলাদেশের জাকের নায়ক। আচ্ছা, উনি দেখবেন যে ওনার বক্তৃতাতে খুব রেফারেন্স দেবে, এরকম বলছে এটা, এরকম বলছে, এরকম বলছে এটা, কিন্তু দিতে গেলে কিন্তু উনি আর জানে না কিছু। কিন্তু আপনার সঙ্গে কিন্তু তার, আমরা যতদূর জানি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্ব এখন নাই, না এখন তো উনি নাই, এখন কই, মারা গেছেন তো কলিম খান। কলিম শরফি না, কলিম খানের কথা বলছি। না, কলিম খান তো না, ওনার সাথে আমি বলতেছি কিন্তু কলিম খান সম্বন্ধে না। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছিলাম কলিম খান সম্পর্কে। কলিম খান সাথে আমার খুব ভালো সম্পর্ক, মারা যাওয়ার আগ পর্যন্ত ভালো সম্পর্ক। হ্যাঁ, সেটাই। ওই তখন আপনারা দুইজন কিন্তু আমি সলিমুল্লাহ খানের সাথে না সলিমুল্লাহ খান, ওই তখন আপনারা বাহাস করতেন, লিখে বাহাস। হ্যাঁ, বাংলা সাহিত্যের উপরে, ভাষা তত্ত্বের উপরে, বাংলা গ্রামারের উপরে আমরা বাহাস করতাম। আমি কিন্তু কলিম খান আর সলিমুল্লাহ খান না, আমি ওই প্রান্ত বা সৃষ্টি সিঁড়ির যে প্রবন্ধগুলো আছে, সেই প্রবন্ধগুলোতে আপনার এবং কলিম খানের এই দুইজনের যে বাহাস হতো, সেই বাহাসগুলোর জায়গাটাই ছিলাম, যে ভাষা বিষয়ে আপনারা বাতচিত করতেন এইগুলোতে। তো এই যে ভাষা নিয়ে আপনাদের যে কথাবার্তা, বা হলো কলিম খানের সাথে যে ভাষাতাত্ত্বিক আলোচনা, এইসব বিষয়ে আপনার স্মৃতি, সবচেয়ে উজ্জ্বল স্মৃতি বা মনে পড়ার মতো কোন ঘটনা? যেমন ধরেন, আমি একবার কলকাতায় ওনার সাথে দেখা হয়েছিল, নন্দন একটা অডিটোরিয়াম আছে, ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল। তারপরে বাইরে গিয়ে একটা রেস্টুরেন্টে বসেছিলাম। তো উনি বললেন যে বাংলাদেশ আর ভারত, মানে কলকাতা এবং শুদ্ধ বাংলার যে এটা, আর আমাদের যে লোকাল বাংলার যে রূপ, তার মধ্যে গ্রামারের জন্য মানে আলাদা হয়ে গেছে। স্ট্রাকচারালি দুইটা আলাদা, আমি বললাম না, স্ট্রাকচারালি দুইটা একই, বাট চর্চায় হয়তো আলাদা হয়েছে। এইটা নিয়ে আমার সাথে ওনার, উনি বলছেন যে গ্রামারকে আগে এফেক্ট করেছে, তার ফলে ওনারা বলছেন যাবো, আমি বলছি যাবো বা যাইতেছি। হ্যাঁ, আমি বলছি না, এটা চর্চার মধ্যে, গ্রামার ঠিকই হয়ে গেছে, আমি যাব, এটা বেসিক যে গ্রামাটিক্যাল যে ফর্ম, সেটা আগে ঠিক হয়েছে, তারপর চর্চার সময় যাবো আলাদা হয়ে গেছে, যাবো বলতে জায়গায় যাবো বলতেছি, আর ওরা বলছে না, আমি যাবোতেই থাকবো। এটা নিয়ে আমার ওনার স্ট্রাকচার অফ গ্রামার ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আমার সাথে ওনার অনেক তর্ক হতো, এবং এটা নিয়ে আমি অনেক বাহাস করেছি। এই একটা গ্রামার নিয়ে আমার কথা ছিল। এই যে ফুকু, দেরিদা, হাইডেগার, উইটগেনস্টাইন, লাকা, ফ্রয়েড, কার্ল পপার, এদেরকে নিয়ে আপনি বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। তো সেসব নিয়ে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য বইও আছে। এই যে দার্শনিকরা, এদের মধ্যে আপনার কাকে সবচেয়ে প্রভাবশালী মনে হয়, বা আপনাকে কে বেশি প্রভাবিত? আমাকে সবচেয়ে করেছে দেরিদা, দেরিদা। কারণ আমরা কিন্তু
আমি ভালো আছি, আপনি যেরকম কেমন আছেন, আমি বললাম যে ভালো আছি। আপনি কিন্তু ভালোটা নিয়ে অনেক রকম ইন্টারপ্রিটেশন করবেন। মোহন চৌধুরী ভালো মানে টাকা পয়সা আছেন, বেশ ভালো আছেন, কিন্তু আপনি যদি আপনার পিয়নদের বলে কেমন ভালো আছে, তাই না, তারটা কিন্তু খুব একটা যোগ্যতা কিন্তু কথার মাধ্যমে আপনি মানে নানা ধরনের উপলব্ধি বা নানা ধরনের ভাষ্য তৈরি করে দিচ্ছে। যেমন কেউ একজন বলো যে আমি একটু রাজবাড়িতে যাচ্ছি, আপনি সাধারণ একটা গ্রামের লোক ভাববে যে কোন রাজার বাড়িতে যাবে, আমি ভাববো সে রাজবাড়ি ডিস্ট্রিক্টে যাচ্ছে। এই যে দেখেন একই ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্যারাডাইমে আমাদের বিভিন্ন চিন্তা করতে বাধ্য করে। এই জন্য আমি দেরিদাকে খুব মূল্যায়ন করি এই ব্যাপারে, ডিকনস্ট্রাকশনে। তবে হাইডেগারের সত্তা বিজ্ঞানও খুব ইম্পর্টেন্ট, কিন্তু তারপরেই আমি যে আসতে হাইডেগার এবং ফুকো। হাইডেগার, ফুকো এবং আমরা পেলাম দেরিদা, এই তিনজনের উপর আমি খুব বেশি। আচ্ছা, দর্শন কি আপনার কাছে মানে কি মনে হয় যে এটা কি স্রেফ একটা তাত্ত্বিক চর্চার জায়গা নাকি জীবনযাপনের অংশ? জীবনযাপনের অংশ। কিভাবে যদি একটু বলতেন আমাদেরকে? ধরুন আমি মানে ব্যবহারিক জীবনে বা যাপিত জীবনের মধ্যে এটা কিভাবে আসলে প্রভাব ফেলে, একদম প্রায়োগিক আমি জায়গায় একটা উদাহরণ দিই। সবারই একটা উদ্দেশ্য জীবনের জন্য ভালো থাকা। আমাকে যদি জিজ্ঞেস করেন তাই আমি বললাম যে সুন্দরের খোঁজে, সুন্দর দেখতে আমি বাঁচতে চাই। আরেকজনকে যে আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেন, সে বলতে আমার ছেলে পেলে ভালো শিক্ষা হলে ভালো একটা বাড়ি, আর এইভাবে আল্লাহ আল্লাহ করে আমি চলে যেতে চাই, যেন বেহেশতে যেতে পারি। আরেকজনকে জিজ্ঞেস করেছে যদি আমি মাসে যদি 15,000 টাকা বেতন পাই আর থাকা জায়গা হয়, বাস আমার আর কিছু চায় না, আমি হেঁটে। তো দার্শনিকভাবে দেখেন, এখানে মধ্যে অর্থনীতি আসতেছে, এখানের মধ্যে ধর্মতত্ত্ব আসতেছে, এটার মধ্যে সমাজতত্ত্ব আসতেছে। তার মানে ফিলোসফি ছাড়া একটা আমার কাজের মেয়েও যে ফিলোসফি, আমার ফিলোসফি, আমার নানার ফিলোসফি, প্রত্যেকের লাইফ কিন্তু আলাদা। অর্থাৎ বুঝে না বুঝে যেভাবে হোক আমরা একটা দর্শনের জগতের মধ্যেই দর্শন, আমরা উই লিভ উইদিন এ নলেজ অফ ফিলসফি। বাংলাদেশে যেভাবে এখন দর্শন চর্চা হচ্ছে বা বাংলাদেশের যে পরিস্থিতি, সেইটা কি এইখানে যে দর্শন চর্চার জায়গাটা একাডেমিক নন একাডেমিক? আপনি বলছিলেন যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতেন, হ্যাঁ, ইয়াং অনেকে এসে বলতো যে ফুকো, দেরিদা ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে এই যে দর্শন চর্চা, এইটা কি যথেষ্ট নাকি খুব প্রান্তিক জায়গায় আছে বাংলাদেশে এখন, কি মনে হয়? যথেষ্ট না। আমি বলি বাংলাদেশের দর্শন হলো ধরো মারো খাও। একটা হয়েছে ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ করে একেবারে মুচি পর্যন্ত এই দর্শনটাকে বেসিক দর্শন পাইবা তারা ইয়ে করতেছে। এখানের মধ্যে এমন কেউ নাই যে আপনি কি বলতে চাচ্ছেন তার মূল্যায়ন করতে হবে। আমি কি বলতেছি, প্রফেট মোহাম্মদ কি বলেছে, জেসাস কি বলেছে, হাইডেগার কি বলছে, এগুলো তো কেউ চিন্তা করে না। চিন্তা করে ধরো মারো খাও, মানে যত কিছুভাবে হোক আয় করো, কিনো, ভালো একটা বাড়িতে থাকো, ব্যাস খাও। যার জন্য নোবডি ইজ হ্যাপি ইন বাংলাদেশ। আই থিঙ্ক 2 or 3% লোক হ্যাপি, আর কেউ হ্যাপি না। এই কথাগুলি আমি যখন বলতে চাইতাম সবাই ভাবতো যে না আমি বাড়াই বলতেছি, কিন্তু এই আমার কথাগুলো যদি কেউ বুঝতো তাহলে ওরা আমার কাছে সক্রেটিসের মতো না হইলো মোহন চৌধুরীর একটা সোনার সার্কেল থাকে। তো এখন এই যে আমাদের দেশে আপনার যে লোকগুলোর দর্শন আপনি চর্চা করলেন, আপনি নামও বলছিলেন, আমিও নাম বলছিলাম, ফুকো, দেরিদা, উইটগেনস্টাইন, এদের মধ্যে বা অন্যান্য যারা দার্শনিক আছে, সসুর আছে, পপার আছে, বা বিজ্ঞানের দর্শনের একটা বিরাট ফ্যাকাল্টি আছে এখন বলতে গেলে। তো সেই জায়গা থেকে মানে কার দর্শনকে মনে হয় যে এই যে ভাঙাচোরা একটা সমাজ আমাদের, সেটার মধ্যে সবচেয়ে বেশি উপযোগী এই রকমের একটা সোসাইটির জন্য? আমাদের সোসাইটির জন্য তো আমার মনে হয়, যদিও আমাদের এখানে কেউ এসে বলে ফুকোর কথা বলছে, কেউ লাকার কথা বলছে, ফুকো লাগা এই দুইটা খুব ইম্পর্টেন্ট। কারণ ফুকো দর্শনের পাওয়ার স্ট্রাকচার, আমরা কিন্তু আমাদের পাওয়ার স্ট্রাকচারের উপরেই আমাদের সমাজটা চলছে, তাই না? কীরকম? যেমন ধরেন মামার জোর আছে তো পাওয়ার, তার মানে
চাকরি চান আপনার চিনে কেউ, মানে সেক্রেটারি হিসেবে কেউ চিনে, মানে সেক্রেটারি ডিজি এসআই কেউ চিনে কিনা, পুলিশের আইজিকে কেউ চিনে কিনা, ডাক্তার দেখাতে যাবেন প্রফেসর এমুককে চিনো কিনা। তার মানে এখানে পাওয়ার স্ট্রাকচার আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে একদম। এখানে আমাদের জিয়াউর রহমান থেকে আরম্ভ করে যত হাসিনা বলেন, জিয়াউর রহমান বলে, সবাই কিন্তু পাওয়ার স্ট্রাকচারের সাথে। এখন এখানের মধ্যে আমি এই জন্য কোনো বুদ্ধিজীবী আমি দেখি না যে পাওয়ার স্ট্রাকচার ছাড়া ইন্ডিভিজুয়াল মতামত দিতে পারে। খুবই সঠিক কথা এটা। তো এখন এই জায়গাটার জন্যই আপনি মনে করেন যে ফুকু বা লাকার দর্শন এখানে এগুলো খুব নিয়ে relate করে। মানুষের পড়া উচিত ছিল। কারণ মানুষ পড়লে আমি পড়লেই হবে না, এটা পড়া উচিত ছিল আমাদের শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, জিয়াউর রহমানকে, এরশাদকে। পরে ওরা বলতেছিল না পাওয়ার স্ট্রাকচার ভাঙতে হবে, মানুষের চিন্তাধারা বদলাতে হবে। কই এটা করা নেই। আগামীতে কোনো শাসক কি এগুলো পড়বে আপনার আমার মনে হয় না, কারণ এটা হচ্ছে কারণ জেনেটিক্যালি। এখন কিন্তু এই একটা কি বলে যে টার্মোয়েলের টাইমে আমরা কিন্তু একটা নতুন শাসক গোষ্ঠী দেখেন, দেখছি, আমি প্রথম দিকে যারা তরুণ, তারাই কি পড়বে কিনা প্রথম আপনার যখন মার্চ ইয়েতে আসলো, জুলাই, হ্যাঁ মে জুন জুলাই, জুনে এনসিপি যারা জুলাই যোদ্ধা, খুব আশাবাদী ছিলাম আমি। কিন্তু কদিন পরে দেখলাম যে ওরা ধর্মারো খাওয়া জাতীয় একটা প্রাণী হয়ে গেছে। তখন আমি ওদের প্রতি কোনো বিশ্বাস তাই। এই যে ধরেন হুদাকে গুলি করছে, তাই না, হাদি এই হাদির মুখ দিয়ে মনে কতগুলি শব্দ বেরিয়েছে যেগুলো আমি কানে শুনতে আমি অভ্যস্ত নই। একটা শুদ্ধ সত্য হলে হইলো কিভাবে? আপনি শব্দগুলি শুনছেন, পড়ছেন? হ্যাঁ, ওগুলো তো দেখেছি। এটা তো মিডিয়ায় ফোকাসড সব কিছু। এখন একটা মানুষকে এইভাবে এই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে সামাজিকভাবে, এই জন্য আমি খুব হতাশা। আমি এখন মরার টাইম আসতে, মরে গেলে ভাবছি। আচ্ছা, আমরা তো কথা বলছিলাম প্রবন্ধ নিয়ে, প্রবন্ধের নানা দিক নিয়ে তো কথা হচ্ছিল, প্রবন্ধ এবং দর্শন বিশেষ করে এইসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো আপনি শুধু তো প্রবন্ধের জায়গা না, কবিতা, চিত্রকলা এসবের জায়গাও আছে। তো আমরা একটা বিষয় জানি যে নিজেকে প্রকাশের উচ্চতর যে মাধ্যমগুলো আছে তার মধ্যে নর্মালি সঙ্গীত, প্রবন্ধ, কবিতা এবং চিত্রকলা, এই তিনটাকে খুব প্রাধান্য দেওয়া হয়। তো আপনি তিনটার মধ্যে কিন্তু থাকলেন, তিনটার চর্চাই করলেন। এই যে চিত্রকলার দিকে যাওয়া বা হলো কখনো কবিতার দিকে যাওয়া বা কবিতা থেকে চিত্রকলার দিকে সুইচ করা, এটা আপনি বলছিলেন যে এটা কখনো আপনার কাছে মনে হয়েছে যে এটা বেশি আরামপ্রদ, আমার কাছে আরাম লাগছে, এইসব কারণে যাওয়া। কিন্তু ভিন্ন ভিন্ন মাধ্যমের সাপেক্ষে আপনি আপনাকে কিভাবে দেখলেন? আমি চিন্তা তো কবিতায় করি না, আমার চিন্তা দর্শন যেটাই আসে সেটা কিন্তু গদ্যরূপে আমার মাথায় আসে। এবং সবাই, কারণ কিন্তু গদ্যতে প্রকাশ করে মানুষকে কনভিন্স করা, কবিতায় ছন্দ টন্দ অনেক কিছু ব্যাপার আছে কবিতার সাথে, সরল ছন্দ, কমপ্লিকেটেড অনেক ছন্দই আছে। এবং মানুষ কিন্তু কবিতাকে গ্রহণ করে এই ছন্দের জন্য মূলত। মানুষের হৃৎপিণ্ড লাভ ডাব একটা ছন্দে চলে, এবং মানুষ কিন্তু ছন্দকেই পছন্দ করে। সঙ্গীত ছন্দ, একটা ঢোলের রিদম, একটা এমনকি ঝড়েরও, কোনটা ঝড়ের কোনটা বৃষ্টির টুপটাপ, এগুলো কিন্তু মানুষকে খুব সেন্সিটিভ ওয়েতে ইনফ্লুয়েন্স করে। আমাদের এখানে প্রবলেম হলো গদ্য সাহিত্যে আপনি দেখেন বদরুদ্দীন উমর বা এই ধরনের কাউকে কিছু মোহাম্মদ শরীফ এবং গুটি কয়েকের ছাড়া গদ্য চর্চায় একদম উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ করেছে, জীবনানন্দ তেমনভাবে করেননি। কোনো কবি শামসুর রহমান, যারা বিখ্যাত, আল মাহমুদ, গদ্য চর্চায় কিন্তু মানুষকে কবিতা থেকে কিছুটা কবিতার সাথে গদ্য মিলিয়ে কোনো চিন্তা করতে আমাদের দেশে হয় নাই। যার ফলে দর্শন হিসাবে লালনের দর্শন, লালনের গান জানে সবাই, কিন্তু লালনের দর্শন বলতে গেলে মানুষ কিন্তু আর পারবে না, কারণ গদ্য প্রকাশ করতে গেলে তার গদ্য ফর্মে কথা বলতে পারবে না। আমাদের বাঙালির পরিচয় কি? তাহলে হয়তো আপনার ওই যে প্রথম শুরু করতে হবে রূপবান বিবি,
অন্যান্য গানের যে মূল জারি গান, ভাটিয়ালি সাটিয়ালি, এগুলি দিয়ে আপনার বাঙালির বা সংস্কৃতিকে পুঁথি সাহিত্য পুঁথি সাহিত্য, বা হলো হ্যাঁ, কীর্তন, হ্যাঁ, কিন্তু আপনি বাঙালির দর্শন আপনি যদি বলতে চান তাহলে কিন্তু এমন কাউকে পাবেন না যে বাঙালির চিন্তাকে খুব সুন্দরভাবে লিখে গেছেন বা জীবনে তার প্রভাব কি সেটা বলতে পারছেন, এরকম কাউকে পাবেন না। যার ফলে আমি চেয়েছিলাম যে না, আমার কবিতা দিয়ে আমার যে ভাষা, আমার যে দর্শন চিন্তা, বিজ্ঞান চিন্তা কবিতা চলে আসছে, তা দিয়ে মানুষকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করা যাবে না। যার জন্য আমি গদ্যটাই বেছে নিয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি গদ্য দর্শন এটা আমার কন্টেম্পোরারি যারা ছিল মহামানব এবং যাদেরকে আমি আমার বন্ধু ছোট বয়সে ছোট হলেও তাদেরকে অনেক উল্লেখযোগ্যভাবে আমি, তারা কেউ সেটা গ্রহণ করে মহিন চৌধুরী আরও লিখেন, আরও লিখেন, আরও লিখেন, এটা কেউ আমাকে বলেনি। আর চিত্রকলার ক্ষেত্রটা, আর চিত্রকলা তো জানি যে আপনার একটা বিশাল সংগ্রহ আছে। আমার সংগ্রহ আছে, আমি নিজে ছবি আঁকতাম, অনেক ছবি, হাজার হাজার ছবি এঁকেছি। তাহলে একটা দুঃখের কথা বলি, আমার এক্সিবিশন হয়েছে প্যারিসে, আমার এক্সিবিশন হয়েছে অ্যাথেন্সে, আমার এক্সিবিশন হয়েছে সালজবুর্গে, গ্রুপ এক্সিবিশন, ইন্ডিভিজুয়াল না। ভিয়েনাতে হয়েছে। বাংলাদেশে আসার পর আমি যখন অনেক ছবি আঁকি, তখন একবার চেষ্টা হলো যে আমি সাজু আর্ট গ্যালারি গুলশান, ওরা একটা এক্সিবিশন করবে, গ্রুপ এক্সিবিশন। তা আমাকে বলেন, ভাই আপনি ছবি দেন, আপনি বিদেশ থেকে এতগুলো এক্সিবিশন করেছেন, এক্সিবিশন যে করে তার সার্টিফিকেট ওইখানে আছে। তো বলার পরে আমি দুটো ছবি দিলাম। তারপরে নাম বলবো না, বাংলাদেশের 1998-এর কথা, 25 বছর আগের কথা, বিখ্যাত কয়েকজন শিল্পীকে সাধুভাবে বললেন যে মহিন চৌধুরীর ছবিও নিয়েছি। ওরা জিজ্ঞেস করছে কোন কোন আর্টিস্ট, তখন ওরা বলছে মহিন চৌধুরীর ছবি দিয়ে রাখেন না এক্সিবিশনে, তাহলে আমাদের ছবি দিয়ে দেন। উনি তো ইঞ্জিনিয়ার, আর তো উনি ছবি দিলে আমাদের মূল্য রইল কোথায়? তখন রাজ যখন বললে আমার ছবি দিয়ে দেন, আমি তারপরে আর ছবির এক্সিবিশন কোনো প্রচার কিছু করতে চাইনি। কারণ আমার একটা অভিমানী হলো যে আমার দেশের, আমার একাডেমিক এবং নন একাডেমিক একটা কনফ্লিক্ট সূক্ষ্মভাবে রয়ে গেছে আমাদের এখানে। তাও আমি বলছিলাম যে কেন সুলতান তো কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নাই, তো তাকে অ্যাকসেপ্ট করলেন। সিনিয়র বয়সে বড় ছিল এই জন্য নিচ্ছি, কিন্তু আমি তো ইয়াং ছিলাম, তার জন্য আমাকে কোনো পাত্তাই দেওয়া হলো না। আমি যে ছবি আঁকি আমাকে জিজ্ঞাসা করলো না তোমার ছবি কি কোন স্টাইলে করো, তুমি কি মাতিসে ফলো করো নাকি অন্য কাউকে ফলো করো, এগুলো কেউ জিজ্ঞেস করবো না। অ্যাকচুয়ালি আপনি আসলে স্টাইলের জায়গাটা মানে ইউনিফিকেশনটা কিভাবে করছেন? আমি সাধারণত অ্যাবস্ট্রাক্ট ফর্মে এবং পিকাসোর জ্যামিতিক ফর্ম সবগুলিকে একসাথে করে একটা কিছু করতে চেয়েছিলাম। যেটা আমি তিকুন্ডে গিয়েছে কিউবিজমও যাব না, আবার ডালির মতো সুপার রিয়েলিজমে যাব না। আমি একটা আমার মতো যেখানে রিয়েলিজম আছে, মানে চিন্তা করবে রিয়েল সেন্সে, কিন্তু ফর্ম হবে অ্যাবস্ট্রাক্ট, এরকম একটা কিছু চিন্তা করেছিলাম, কিন্তু এটা সফল হয়নি। আচ্ছা আচ্ছা। আর এমনিতে আপনার যে কালেকশন সম্পর্কে আমরা শুনি জানি, সেটার মধ্যে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডেও দেখতে পাচ্ছি এস এম সুলতানের একটা ছবি আছে যেখানে। তো এই কালেকশনের জায়গায় আপনার আসলে কার কার ছবির কালেকশন আছে এখন পর্যন্ত? আমার কাছে আপাতত আছে কামরুল হাসান, জয়নুল আবেদিন, তারপর যামিনী রায়, সুলতান, তারপর রশিদ চৌধুরী, তারপর মানে বাংলাদেশে যত বিখ্যাত যারা আছেন তাদের সবারই আছে, রফিকুন নবী, আবুল হাসেম, মানে কেউ বাদ নাই। আচ্ছা, হয়তো বেশি বাংলাদেশের এই যে শিল্পীরা, আপনি যামিনী রায়ের কথাও বললেন, বা এখন রশিদ মারা গেছেন, হ্যাঁ ওনার কথাও বললেন। একটা তো যামিনী রায় থেকে রশিদ, একটা দীর্ঘ সময়, এর মধ্যে কার ছবি বাংলাদেশের আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? বাংলাদেশের আমার বাংলাদেশ মানে বাংলা আমাকে যামিনী রায়, উনি তো মানে বাংলাদেশের নয়, উনি পশ্চিমবঙ্গের, ওনার ছবি আমার খুব ভীষণভাবে আকর্ষণ করে। কামরুল হাসান, জয়নুল আবেদিন। আবেদিন ফর্ম কিন্তু একটাই, সেটা হচ্ছে মানে ড্রয়িংয়ের ফর্মে
আমার মনে হয় যে এটা খুব উল্লেখযোগ্য আমার বাংলাদেশের জন্য, কিন্তু ওইভাবে একটা বাস্তবতা ফুটিয়ে তোলা এটা অন্য কারোর পক্ষে সম্ভব হয়নি, এবং কেউ এরকম দৃষ্টি আকর্ষণ করো। তার মধ্যে কিছুটা করেছে রফিকুন নবী, উনি কিন্তু একটা ছাপ ফেলতে পেরেছেন। তো এদের সবার ছবি মধ্যে আমি যে নামগুলি বললাম, বাংলাদেশের জয়নুল আবেদিন, কী বলে কামরুল হাসান, এরা খুবই উল্লেখযোগ্য, রশিদ চৌধুরী। আচ্ছা, তো আপনার যে ছবি, কবিতা, এইগুলোর মধ্যে কোনটাতে আপনাকে মনে হয়েছে যে আপনি একটা পাখির মতো ডানা মেলে দিতে পারেন? এটা কোন জায়গাটা, ছবি এবং কবিতা কোনটার মধ্যে? আমার মনে হয় যে দর্শনের সাবজেক্টটার মধ্যে আমি সবসময় বলতে এটার মধ্যে ভাসি। রাত্রে এমন কোনো রাত্রে নাই আচ্ছা, যে আমি ঘুমাবার আগে কোনো না কোনো জিনিস চিন্তা না করি। অর্থাৎ কবিতা এবং ছবি এই দুইটাও না, মূল জায়গাটা হচ্ছে আসলে দর্শন এবং সুন্দরের দর্শনে। এটা মানে ফিলোসফির মধ্যে যেটাকে বলা হয়, আমি বলবো নান্দনিকতা, অ্যাস্থেটিক্স। কিন্তু আমাদের শরীরে কিন্তু অ্যাস্থেটিক্স আছে। সুন্দর মেয়ে, সুন্দর ছেলে, সুন্দর বাড়ি, সুন্দর ঘর, সুন্দর নদী, এটা কিন্তু সব মানুষের বাবা কেমন ছিল, খুব সুন্দর ছিল, কি ও কিন্তু একটা সেন্স আছে। এটা হলো আমাদের বেসিক সুন্দরের সেন্সটা আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু আমরা মুশকিল হলো আমরা টাকার ফাঁদে পড়ে, যশের ফাঁদে পড়ে আমরা আমাদের সুন্দরের সেন্সটা বিদায় করে দিই। দিয়ে চুরি করা যায় কীভাবে, গম কীভাবে চুরি করবো, এটা কেমন করবো, এইগুলি নিয়ে ব্যস্ত থাকি, যার ফলে আমাদের সুন্দর সেন্সটা নাই। আপনি ধার্মিক যারা, তারাও কিন্তু পাজি। ধর্ম করে একটা দোয়া পরে 5 টাকা নিল। গ্রামে একটা লোকের শরীর খারাপ হলো, সে কাছে মনে বিষয় করলো যে একটা পানি পড়া দেন, সে 100-200 টাকা নিয়ে পানি পড়া দিল, বিক্রি করলো সে। ধর্মের মধ্যে কিন্তু ধর্ম নাই। একটা লোক যদি ধার্মিক হয়ে যদি সে চিন্তা করতো, আল্লাহকে নিয়ে চিন্তা করতো, যে হিন্দু পুরোহিত সে যদি ভগবান নিয়ে চিন্তা করতো, তাহলে কিন্তু ওরা একটা সেন্স ডেভেলপ করতো, একটা নান্দনিক চেতনা আসতো। কিন্তু আমাদের এখানে সব চেতনা গিয়ে হাও মাও খাও, বাস। দ্যাট ইজ দ্য অনলি ফিলোসফি অফ বাঙালি। আচ্ছা, আমি পৃথিবীর 37টা দেশ ঘুরেছি, হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি এরকম হাওমাও খাই আমি কোথাও দেখিনি। আচ্ছা, আপনি তো কিছুদিন বোধহয় বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো সেটা কতদিন? 1 বছর। 1 বছর। এটা কি মানে গেস্ট? না, আমাদের ওখানে ভাইস চ্যান্সেলর ছিলেন, হ্যাঁ, উনি যখন পিএইচডি করতে গেলেন, আমার বড় ভাই, ওনার সাবজেক্টটা পড়ানোর জন্য ওনার সয়েল মেকানিক্স মানে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাছাকাছি, তখন আমি ওই সাবজেক্টটা পড়াতাম 1 বছর পর। উনি চলে আসার পরে আমি। এটা কি অতিথি অধ্যাপক বা অতিথি শিক্ষক হিসেবে? হ্যাঁ হ্যাঁ, মানে আমাকে পার্মানেন্ট করতে চাইছিল, তখন আমি বলছি না, আমি তো পার্মানেন্ট হতে আসি। তো শিক্ষকতার অভিজ্ঞতাটা, শিক্ষক শিক্ষার্থী এইসবের, আমি ছিলাম 86 পর্যন্ত। ওই সময় আমি যে শিক্ষকতার যে মান এবং বিশ্ববিদ্যালয়ের যেই অবস্থা ছিল, এখন তার আমি মনে করি না 5% আছে। এখন টিচাররা ওরাও কিন্তু হাওমাও খাও, কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে পার্ট টাইম লেকচারার নিচ্ছে ইউনিভার্সিটিতে, এইসব করতেছে। এবং তার ওই ইউনিভার্সিটির টাকা, যে টাকা দেয় চলে না, সে অন্য কিছু করতেই হচ্ছে তাকে। শিক্ষার সবচেয়ে বড় সংকটটা কি আমাদের এখানে, শিক্ষা ব্যবস্থা? শিক্ষার মানে আমি যে আমার জীবনে আসলে কি মনে হয়েছে যে এই জায়গাটা সবচেয়ে বেসিক সংকট? ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যেসব শিক্ষক আমরা পাই, তারা আসলে শিক্ষক কিনা, তারা ওই হাওমাও খাওয়ার দলে। তারা প্রাইভেট পড়াবে, এটা করবে, ওইটা করবে, কারণ ওদের স্কুলের বেতন দিয়ে চলে না। তার মানে আমরা ভালো কোনো ছাত্র, যে ছাত্রটা ভবিষ্যতে গিয়ে ফার্স্ট ক্লাস পড়ে MA-তে বা MSc-তে, তারা কিন্তু কখনো শিক্ষকতায় যাবে না, যাচ্ছে না। তারা করেছে MA পাস করে, BA পাস করে কোনো মতে চাকরি পায় না, তাহলে স্কুলের অঙ্ক টিচার, কিন্তু সে নিজেই কিন্তু কিছু জানে না। আমি তার পাংশাতে, আমি আমার বাড়িতে আমি এক স্কুলে গিয়েছিলাম,
ওনার নিজস্ব মানে টাকায় গড়ে তোলা স্কুল। ছিল। ওখানে গিয়ে আমি একদিন গেলাম, আমি আমার বৌমা ওকে বললাম যে আমি একদিন পড়ানো দেখবো। এক স্কুলে গিয়ে আমি ইংরেজি দেখলাম যে ওখানে টিচারটা নোয়াখালীর। ইট ইজ হ্যাথেটিক অ্যান্ড হিকুইলিয়ার, ওইভাবে উচ্চারণ করতেছে। এখন ইউ সি ওখানে শিক্ষার মান ছাত্ররা কি শিখবে? অঙ্ক টিচার সে হয়তো নিজে অঙ্ক জানে না। তো এই অবস্থায় আমাদের কতগুলি মূর্খ ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এম পাস আমরা তৈরি করছি। কিন্তু এই যে তাদের যে মূর্খতা, এই মূর্খতাটাও তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থারই কুফল বা যাই বলি। এই শিক্ষা ব্যবস্থা যারা করবে তারা জানে না হোয়াট ইজ এডুকেশন, তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বিদেশে রাখা উচিত কয়েকদিন। কারণ পরীক্ষা দিয়ে কিন্তু স্টুডেন্টকে, অনেক দেশ আছে পৃথিবীতে পরীক্ষা নেই, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কারোর পরীক্ষা নেই, কিন্তু ইভালুয়েশন করবে টিচার। যে সে ভালো ছাত্র, এ প্লাস, ওখানে কিন্তু মার্ক দেবে না, এ প্লাস, এ বি সি। কেউ বলতেছে না তুমি 90 পেয়েছো, তুমি 60 পেয়েছো, এটা বলতেছে না। তার মানে দে আর ইভালুয়েটিং দ্য ক্যাপাবিলিটি অফ পার্টিকুলার স্টুডেন্ট। আমাদের এখানে হয় কি, প্রাইভেট যে পড়ে সে বেশি মার্ক পায়, প্রাইভেট যে পড়ে না সে কম মার্ক পায়। এইভাবে করে এটা বাণিজ্য হয়েছে। স্কুলের মধ্যে কোন স্কুল ভালো, যে এই স্কুল ভালো, ওই স্কুলের বেতনও বেশি, ওখানে 300 টাকা মাসে। আর একটা 10 টাকার স্কুল, বেতন কম, ছাত্র কিন্তু 300 টাকা স্কুলে যাবে, যাদের ক্ষমতা আছে ওরাই গিয়ে দেখবেন যে বোর্ডে ওরাই স্ট্যান্ড করবে, এটা ওরা করবে, সব কিছু ওদের দখলে। কিন্তু ওরা কিন্তু এডুকেশন ঠিকভাবে হয়নি। এখন আমরা যে শিক্ষা ব্যবস্থাগুলো দেখছি, আমাদের এখানে তো 3-4 ধরনের শিক্ষা ব্যবস্থা একই সঙ্গে প্রচলিত আছে। যেমন ধরা যাক যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে, তারপরে মাদ্রাসা এবং আধা কি বলে আধুনিক শিক্ষা, যেটা হলো আলিয়া পদ্ধতি যেটা বলে, সেটা আছে। আবার আরেকটা দেখছি ইংলিশ মিডিয়াম, আবার আরেকটা হলো যে বাংলা মিডিয়াম, সারা দেশের যে শিক্ষা ব্যবস্থা। তো এই যে এই পদ্ধতিগুলোর মানে মধ্যে যে ব্যাপারটা আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের মনে হয় যে এক ধরনের মেরিটোক্রেসির জায়গা থেকে এক ধরনের প্রতিষ্ঠা করা। অর্থাৎ হচ্ছে যে আমাদের এখানে আগে যেরকম ব্রাহ্মণরাই শিখবে এরকমের একটা ব্যবস্থা ছিল। এখনো এই সবগুলো পদ্ধতি যদি আমরা একটু রিভিউ করি, দেখবো যে বড় শিক্ষা পদ্ধতিটা আসলে সোসাইটির সেই অংশের হাতে জিম্মি হয়ে আছে। কিভাবে কি হবে সেটা আমি এটা নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলাম অনেক আগে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত। এটা আমি বিভিন্ন দেশে গেছি, ওখানে শিক্ষা ব্যবস্থা দেখে যে ওদের শিক্ষা ব্যবস্থার 10% ক্ষমতা আমাদের নেই। কারণটা কি? আমাদের ইউনিফিকেশন দরকার। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, কি বলে আলিয়া মাদ্রাসা, এমুক মাদ্রাসা, এগুলি না করে সবটা একটা শিক্ষা ব্যবস্থা চলবে। আমাদের এখন কি আছে যে ক্লাস 10 পর ইন্টারমিডিয়েটে আমাদের আছে আইকম, এইচএসসি সায়েন্স, এইচএসসি কমার্স, এইচএসসি আলাদা বিজ্ঞান, হ্যাঁ, কমার্স, সাহিত্য ইত্যাদি আলাদা আলাদা করা আছে। আলাদা মানবিক ঠিকভাবে দরকার দিতে চাও, ধর্ম থিওলজি একটা ইম্পর্টেন্ট। আইএসসি না করবে, এইচএসসি সায়েন্স না করে এইচএসসি থিওলজি মানে ধর্মতত্ত্ব, ফিলোসফি অ্যান্ড ধর্মতত্ত্ব। ওরা ধর্ম নিয়ে পড়াশোনা করবে, এমএ পাস করুক, করে মৌলবী হোক, ইয়ে হোক, যাই কিছু করুক। যে সায়েন্সে পড়ুক, যে কমার্সে পড়ুক, হিউম্যানিটিসে পড়ছে হিউম্যানিটি, কিন্তু বেসিক এডুকেশনটা একই জায়গায় থাকবে। এইটা কেউ মানে মৌলানা হলো, কেউ সাইকেল হাদিস, কেউ এগুলিকে বাড়াবাড়ি আর কি। এগুলি নিয়ে বেশি বলতে গেলে আমাকে ধরে দিতে হবে, কিন্তু খুব অসহায় আমরা। এই যে একটা দেশ যেখানে আছি, যদিও এখন যে বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা থাকি সেখানে দেশ খুব বড় কিছু একটা ম্যাটারও করে না বোধ হয়। তো যাই হোক, এই যে একটা ভূখণ্ডের মধ্যে থাকা প্রায় তো কত বছর হলো? 54 বছর, 71 থেকে। না, দেশের না, আপনার জীবনযাপনের। আমার তো 80 বছর। 80 কি 79? না, 79। তো এই যে 79 বছর একটা ভূখণ্ডের সঙ্গে সম্পর্ক বা সম্পৃক্ততা থাকা, এই দীর্ঘ সময়ের মধ্যে অনেকগুলো সামাজিক পরিবর্তন কিন্তু আপনি দেখেছেন। হ্যাঁ, আমরা দেখছি যে 1947 সালে আপনার যখন জন্ম,
অর্থাৎ 1353, সম্ভবত 25শে বৈশাখ, 25শে বৈশাখ 1354। 1354। তো সেটা অর্থাৎ 1947 থেকে এখন পর্যন্ত এর মধ্যে কিন্তু অনেক পরিবর্তন, দেশভাগ থেকে দেখেছি, কিন্তু আমি তারপর বড় বড় আন্দোলন সবগুলো দেখেছেন। কিন্তু এই পরিবর্তনগুলো আসলে মানে আমাদের সামাজিক পরিবর্তনে কেন কোনো ভূমিকা রাখতে পারলো না? আমি তো বলি যে আমি কোনো ভূমিকা রাখতে পারিনি, কারণ ওদের সাথে আমার কারণ এখানে যত কামড়া কামড়ি যা হয়েছে সেটার জন্য, লাভের জন্য। আপনার দর্শনের ফলে মানুষকে দেশের ভালো করতে হবে, দার্শনিকভাবে মানুষকে চিন্তা করতে হবে, ছাত্র যেন শিক্ষিত হয়, জনগণ যেন শিক্ষিত হয়, অর্থনৈতিকভাবে মুক্তি পায়। কেউ কাছে প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করে আর কেউ 500 টাকা পারবে না, এরকম যেন না হয়। কিন্তু বলেন আপনি 1947 পরে মুসলিম লীগ আরো বিভাগ ছিল, তাদের মধ্যে যে কামড়াকামড়ি শুরু হয়েছে, শেখ মুজিবের সময় উনি কি ছিলেন আমি তা বলতে পারি না, কিন্তু দলের ভিতরে যে কোন্দল, তারপর অর্থনৈতিক শোষণ, তারপর জিয়া রহমান ভালো ছিল, হয়তো খালেদা জিয়া ভালো ছিল, কিন্তু এটার মধ্যে যে মানে হাউমাউ খাওয়ার গন্ধ আমি পুরোটার মধ্যে আছে। হাসিনার মধ্যে আমি কোনো দেশের ভালো চাওয়ার জন্য কোনো কিছু করা হয়েছে বলে আমি এখন মনে করি না। এখন সবচেয়ে বড় প্রবলেম যে আমি মনে করি না, এটা যদি আমি একটা বই লিখতে যাই তাহলে দেখবেন যে আমার বই মানুষ পড়বে না, কারণ যারা পড়বে তারাও এই হাউমা খাওয়া দাওয়া প্রভাবিত। একজন আওয়ামী লীগের জন্য সে অনেক বড় লোক হয়েছে, আর একজন বিএনপির জন্য ভালো লোক হয়েছে, আর ইসলাম এবং আমাদের পড়াশোনা সবকিছুর ইনফ্লুয়েন্সটা অনেকটা ওই জায়গা দ্বারা প্রভাবিত। কারণ দেখা যাবে যে ওই জায়গা থেকে একজন যখন একটা বই লেখে সেটা যত সবার দৃষ্টি আকর্ষণ করে সেটা অন্যভাবে দৃষ্টি আকর্ষণ করে না, এটা ঠিক অবশ্য। তো রাষ্ট্র আমাদের যে ব্যবস্থা আছে, আমাদের যে আপনি তো সারা জীবনে আসলে বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যেই থাকলেন, হ্যাঁ, তো এই বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা থেকে আগের সময়গুলোর তুলনায় আমরা কি এখন একটু বেশি সংকটে, নাকি একটু উত্তরণ ঘটেছে? না, উত্তরণ ঘটেনি, সংকটে আছে। তাই কেন সেটা? কারণ এখানেও কিন্তু ধরেন আমার সময় দর্শন নিয়ে আমার পরে শুরু করেছে সলিমুল্লাহ খান, ওনার সম্বন্ধে সবাই জানে, আমি নতুন কিছু অ্যাড করবো না। আপনি আরেকজন বলেন যে দর্শন নিয়ে চর্চা করেছে, একটা নাম বলেন। এখন তো ফরহাদ মজারের কথা। ফরহাদ মজার তো আমার থেকে 1 বছর সিনিয়র। উনি যেটা বলছেন, ওনারটা কি দর্শন, কি ধর্ম দর্শন, নাকি উনি ফুকো দর্শন, না লাগার দর্শন, আপনি আমাকে কোন বলতে পারবেন। কিন্তু ওনার মধ্যে ধর্ম মিশিয়ে ওই ওনার বই ছিল কিনা, নাম খুব বিখ্যাত বই, নাম বলি, কবিতার বই, কবিতার বইয়ের নাম হচ্ছে ইবাদতনামা। ওখানে কবিতাগুলো পড়ে দেখবেন যে ওনার মধ্যেও নিজেকে একদিকে পরিচালনা করছি, সামগ্রিকভাবে চিন্তা করে উনি কিছু বলতে পারেন নাই। উনিও এখনও কন্ট্রোভার্সি সৃষ্টি করেন বক্তৃতা দিয়ে। কিন্তু আমাদের ধরেন মানে অর্থাৎ আপনি কি আশা করছেন এই জায়গাটা যে মানে ওনাদের মতো যারা দর্শন চর্চা করছেন তারা হলো যে সোসাইটিতে একটা সমন্বয় এবং নিরপেক্ষতার জায়গা এটা করতেন না। যেমন ধরেন আমি একটা কথা বলি, আল মাহমুদ তার কবিতা দেখছি, কিন্তু উনি কিন্তু কবিতার মধ্যে ধর্মকে ইম্পোজ করতে চাননি। উনি একটা নিরপেক্ষভাবে মানে এগিয়ে গেছেন, তাই না? গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল। এটা তো প্রথম দিকের, কিন্তু শেষের দিকে উনি যখন বয়স হয়ে গেছে তখন কিন্তু সবাই ধর্মচিন্তার দিকে কিছুটা এগিয়ে যায়। যেমন ইবলিশকে দিও না খুলতে তোমার বুকের সেফটি পিন, উনি কিন্তু ইবলিশ আনছে, একটা মহিলা ক্যারেক্টার আনছে, তখন তো উনি একদম বুড়া হয়ে গেছে। খুলতে দিও না তোমার বুকের সেফটি পিন, তার মানে উনি কিন্তু একটা
আধুনিক চিন্তাকে তুমি ধর্মের বীজ নিয়ে আসতে, অনেক কিছু নিয়ে আসছে। গাঙের ঢেউয়ের মতো বলগণ না, কবুল 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 কবুলটা কিন্তু ইসলামিক কবুল কবুল, উনি গাঙের ঢেউয়ের মতো বলতে। অতএব ওনাকে আমি গ্রেট পয়েন্ট বলবো। শামসুর রহমানকে ওনার দিক দিয়ে আমি ইয়ে করবো। কিন্তু এখন যেটা আছে এগুলো একটা জগা খিচুড়ি মার্কা কিছু হয়ে গেছে বলে আমার ধারণা। যে যেভাবে পারে বিখ্যাত হওয়ার চেষ্টা করছে, বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন। তাদের এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে আপনি আসলেন, রাষ্ট্র ব্যবস্থা বলতে বোঝাচ্ছি সরকার ব্যবস্থায়, তো রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করে অনেক সময়। তো ধরা যাক আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সময়ে, তারপরে বিএনপি না বলে বলা যায় জিয়াউর রহমানের শাসন, তারপরে এরশাদ, তারপরে আবার বিএনপি, আওয়ামী লীগ ইত্যাদি ইত্যাদি যে পরিক্রমাগুলো আমরা দেখলাম, এই শাসন ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে যেভাবে আমরা আসলাম বা আপনি আসলেন, এখন কি মনে হয় যে চিন্তার জায়গাটাকে বা হলো যে একটা মানুষের চিন্তাশীলতার জায়গাটাকে রাষ্ট্রের জায়গা থেকে কোনো সংকোচনের জায়গা হয়ে গেছে? আমার একটা সুযোগ ছিল যে আমি কিন্তু কোনো সরকারি চাকরি করিনি, কিংবা সরকারি কোনো কন্ট্রাক্টর হইনি। আমি একটা স্বাধীন চিন্তা করে আমি কাজ করে এসেছি। তো আমার যে ফ্রিডমটা ছিল, আমি অ্যাকসেপ্ট করবো কি অ্যাকসেপ্ট করবো না, আমি নিরপেক্ষ। কিন্তু এখন যারা আছে তারা সবাই কোনো না কোনো দল দ্বারা প্রভাবিত, এই হলো আমার চিন্তা। এবং এই প্রভাবটাকে বাদ দেওয়ার জন্য আমাদের চিন্তা কাঠামো বা প্যারাডাইম, তাই না, যদি না বদলায় হাইডেগারের, তাহলে কিন্তু আমরা মুক্ত চিন্তা বলে কোনো জিনিস থাকবে না। যেমন আহমদ শরীফ বা বদরুদ্দীন উমরের যতটা ছিল, এখন কিন্তু আমরা ঠিক ওই ধরনের চিন্তা দিয়ে একটা প্রবন্ধ লেখা হয়। কেউ না কেউ হয় বিএনপিকে সাপোর্ট করবে, অত হাসিনাকে বইরা একদম শেষ করে দেবে, কেউ এনসিপিকে দাঁড়াবে। এই হলো অবস্থা। এখন আমাদের কোনো মুক্ত চিন্তা বলে কোনো জিনিস নাই। আমরা এখন অন্য একটা জায়গায় চলে যাবো, একদমই অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আপনার এই যে বয়স, হ্যাঁ, এই বয়সে দাঁড়িয়ে আপনার যত কাজ, আমরা প্রথমেই বলছিলাম যে কবিতা, প্রবন্ধ, চিত্রকলা বা হচ্ছে যে প্রকৌশল, এই সব জায়গা থেকে কোন জায়গাটা বা এর বাইরেও কোনো একটা জায়গা, জীবনযাপনের জায়গা থেকে সবচেয়ে বেশি তৃপ্তির জায়গা কোনটা আপনার? আমার, হ্যাঁ, আমি এখন আসলে ওই একটা কথা, কোন কাজটা নিয়ে আপনি একদম? যেমন আমি এখন বাগান করি, হাতে খাটি, পানি দিই, গোড়া খোঁচাই, কিনতে যাই গাছ। এটা কারণ এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। আমার তো সাহিত্য নিয়ে আলোচনা করা না, কবিতা নিয়ে আলোচনা করা না, এখানে চিত্র করা আমার কোনো, আমি ওটা ঠিক এটা না যে আমি একটা অ্যাকমপ্লিশমেন্টের জায়গা থাকে না, যে আমি একটা বড় লাইফের জার্নি, 79 বছরের জীবনযাপন করলাম, এই জার্নিটার এই উদ্দেশ্য ছিল, আমার মনে হয় আমি এটা ফুলফিল করেছি। আমি একমাত্র চিন্তা দিয়ে আমি আমার মতো ফুলফিল। আচ্ছা, দর্শন, তার সাথে সুন্দরের জন্য এখন অনেক কিছু একটা ছবি আছে, আমি মাঝে মাঝে ছবি আঁকি এখন, হাত কাঁপে, তারপরেও বা বাগান করি বা এই ধরনের কিছু। আপনার সাথে আলাপ করলাম, ভালো লাগলো আজকে সময়টা। কিন্তু আমি তো লোকজন এসে আমাকে জিজ্ঞাসা করে না যে মেন ভাই আপনি দর্শনের কিছু কথা বলেন তো, না আপনি ছবি আঁকা নিয়ে কিছু বলেন। আমার তো আর কোনো উপায় নেই। আমি আমার নিজের মতো আমি বাগান করি, আমি চিন্তা করি, আমি পড়াশোনা করি, ব্যাস, দ্যাট ইজ মাই। আমার কোনো দুঃখ নেই। আমার ছেলে খুবই ভালো ছাত্র ছিল, এখন একটা কোম্পানির ডিরেক্টর। আমার মেয়ে অস্ট্রেলিয়া আছে, সেও খুব ভালো ছাত্র ছিল, সে সব ইউনিভার্সিটির মধ্যে সে টপ ছিল। মানে মোটের উপর হচ্ছে যে আপনার যে মানে জিন্দেগির যে সফর, এটা আপনি মনে করছেন একদম ফুলফিলড হিউম্যান বিং হিসেবে। আর আমি যেহেতু কোনো চাওয়া ছিল না, তাহলে আমার পাওয়ার দুঃখ নেই। আমি বাংলা একাডেমি পুরস্কার পাবো, আমি কি বলে বাংলাদেশ সাহিত্যের মানে স্মরণীয় হওয়ার যে আকাঙ্ক্ষা বা একদম ছিল না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখন যারা ইয়াং রাইটার, হ্যাঁ, আপনি একটা সময় মানে একটু বয়স হওয়া সত্ত্বেও ইয়াং রাইটারদের মধ্যেই ছিলেন। এখনকার যারা ইয়াং রাইটার, তাদের প্রতি আপনার পরামর্শ কি, বা ইয়াং চিত্রকর বা ইয়াং যারা কাজ করতে চায় বা কাজ নান্দনিক উপলব্ধি, ওই নান্দনিক চিন্তা করে মুক্ত চিন্তায় তাদের লেখালেখি করতে আমি বলবো। তারা যদি ভাবে আমি লিখে যাই
প্রচুর সাপোর্টার তৈরি করতে হবে, তারপর একসময় বাংলা একাডেমির পুরস্কার পাইতে হবে, তাইলে হবে না। আচ্ছা, একটা বিষয় আমরা খেয়াল করি যে আপনি এই বয়সেও এখন ফেসবুকে কিন্তু খুব অ্যাক্টিভ একটি এবং খুব সিরিয়াস পোস্ট নিয়ে কিন্তু আপনি ওইখানে হাজিরও হন না, না। খুব সাধারণ স্বাভাবিক ফান তাহলে মধ্যে থাকে। এটা নিয়ে আমি খুব মজার ব্যাপার আছে। আমি কিন্তু আগে হাইডেগার, ডারিজা, লুক, ফুকো, তারপর উইটগেনস্টাইন, এদের নিয়ে সাহিত্য তত্ত্ব, ইতিহাসবাদ, এমুকবাদ, অমুকবাদ নিয়ে লিখতাম। দেখতাম যে ওখানের মধ্যে আমি হয়তো কমেন্ট বা লাইক পেতাম 5টা 10টা। কোনো একটা পপুলার বিষয় যদি আমি কিছু দিতাম, ছবি সহ, সেগুলো আমি 100, 500, 400। তা আমি দেখলাম যেগুলো দিয়ে লাভ নেই, এখন আমি কোনো দার্শনিক পোস্ট দিই না। কিন্তু আমরা এটা দেখতে দেখতে কিন্তু অন্যভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যে ধরা যাক যে একজন, এই যে আমরা যাদের নিয়ে কথা বলছিলাম একটু আগে, একজন ফরহাদ মজহার বা একজন সলিমুল্লাহ বা অন্য যারা ছিল, বদরুদ্দিন উমর বলি, আহমদ শরীফ বলি, তারা হলো লাইফ লং, মানে জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু যে কোনো মাধ্যমে নিজের বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গাটাকেই সামনে রাখার চেষ্টা করেছেন। তো সেই জায়গাটা অনেক সময় আপনাকে যখন আমরা ফেসবুকে উপস্থিত থেকেও ওইভাবে দেখি, তখন কিন্তু আমাদের মনে হয় যে মঈন ভাই বোধহয় কবিতা, সাহিত্য, দর্শন এগুলোতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। আসলে কি ব্যাপারটা? আসলে আগ্রহ করে এই জন্য যে আমি অন্য সবার মতো হতে পারিনি, যার জন্য আমি অন্য সবার মতো বলতে কি, যে মানে আমি বলতে চাচ্ছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, বুদ্ধিজীবিতার জায়গা থেকে একটা দায়িত্বশীলতা যেটা থাকে, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি কিছুই অ্যাচিভ করতে পারিনি। আচ্ছা, যার ফলে আমি মনে করি যে আমার দর্শন চিন্তা বিলানোর মধ্যে কোনো অর্থ নেই, কারণ এটা কেউ অ্যাকসেপ্ট করেনি, এখনো করবে না। আর দিন হলো আমি কবিতাকে আমি বাতিলই করে দিয়েছি, যার জন্য মাঝে মাঝে 2-1টা কবিতা, পুরোনো কবিতা যেগুলো আমার ভালো লাগে সেটা পোস্ট করি, নাহলে আমি করি না। ছবি কিন্তু আমি মাঝে মাঝে পুরোনো ছবি পোস্ট করি। আর সাধারণভাবে যেন আমাকে ভুলে না যায় তার জন্য আমি কিছু খুব খুব অর্ডিনারি পোস্টিং দিই, এই আর কিছু না, লাভ নেই কিছু। আচ্ছা, জীবনটা যদি আবার শুরু করতেন, বা যদি এরকম হতো যে শুরু করা যেত, মানে হলো যে এই বিশ্ব জগতের যে পদার্থ বা অনুকণা এগুলোর মতো মিশে না গিয়ে যদি নতুনভাবে এই ফরম্যাটেই আবার শুরু করা যেত, তাহলে মানে কি বদলাতেন বা কি করতে চাইতেন? চিন্তাধারা যদি আমার সে জেনেটিক, যেমন আমাদের প্রথম থেকে একই পথ যেটার মধ্য দিয়ে আপনি এসেছেন, সেই পথটাই আবার বেছে নিন। আমি আমাদের পথ কি ছিল, এখানে ব্রাহ্মণ ছিল, কৈবর্ত ছিল, এখানে আমাদের নমশূদ্র ছিল, তারপর মুসলমান আসলো, মুসলমান মৌলানা, তারপর পণ্ডিত, এটা ওইটা, কিন্তু সবই হলো ওই ক্ষেতের আইন নিয়ে ঝগড়া, ওজনে কম দেওয়ার ব্যাপার, ওই 3 চুরি, গম চুরি, তারপরে স্কুলের মধ্যে যার শিক্ষকের কাছে প্রাইভেট যে পড়বে সে ভালো মার্ক পাবে, এইভাবে করতে হয়। হাওয়া খাওয়া নিয়ে একেবারে আজ থেকে 1000 থেকে আখের পর্যন্ত চলতেছে। এখনো কিন্তু দৃশ্যত বা অদৃশ্যভাবে এই হাওয়া খাওয়া লজিকটাই কাজ করে আমাদের বেশি। আমি এই লজিক নিয়ে আমি আসতে রাজি না। আমাদের যারা পড়ুয়া, যারা দর্শন পড়তে পছন্দ করে বা নন্দনতাত্ত্বিক বিভিন্ন বইপত্র পড়তে পছন্দ করে বা হলো যে অ্যাস্থেটিক ফিলোসফির জায়গায় পড়তে চায়, তাদেরকে আপনি কোন বইটি, বিশ্ব সাহিত্য হোক বা বাংলা বিশ্ব দর্শন হোক, কোন বইটি পড়তে সাজেস্ট করবেন? অবশ্য পাঠ্য একদম, যে হ্যাঁ এটা না পড়লেই নয়। আমি প্রথম গ্রিক, অনেক বই আছে, মানে গ্রিক দর্শন নিয়ে আমি প্রথম পড়তে পারছি। তারপর ইসলামিক দর্শন যেটা আছে, খালিদ তারাজুন, এটা পরে গ্রিক দর্শনটা নিয়ে, যেমন ধরেন আপনার সক্রেটিস, তারপর এদের সক্রেটিসের ছাত্র প্লেটো, এদিন অর্থাৎ গ্রিক ফিলোসফিটা মোটামুটি যদি পড়ে তাহলে একটা বেসিক কাঠামো পেয়ে গেল। তারপর সে ইসলামিক পড়ুক বা আধুনিক দর্শন পড়ুক বা থিওলজি পড়ুক, যা খুশি পড়ুক, কিন্তু বেসিক ফাউন্ডেশনটা কিন্তু গ্রিক ফিলোসফি থেকে আসতে হবে। এখনো কোন প্রশ্নটা আপনাকে ভাবায়, আপনার মনে হয় যে ওই যে ইয়ার মতো রবীন্দ্রনাথের
রূপনারায়ণের কুলে জাগিয়ে উঠিলাম, এই জগৎ হ্যাঁ, সত্য নয়। হ্যাঁ। হ্যাঁ, আমারও এরকম ঠিক কোন ওই প্রশ্নটি আপনাকে ওই এখনো প্রশ্নটার ভাবায়? মধ্যে আমার প্রশ্ন, আমি এখন গতকাল একটা পোস্ট দিতে দেখেন, আমি কে, আমাকে আমি খুঁজে পাচ্ছি না। আমি বিজ্ঞানের সে কোয়ান্টাম তত্ত্ব পড়ে যে কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক ফোর্স, সরি, সব কিছু পড়েও আমি আমাকে ধর্মের দিক দিয়ে আমি পাইনি, বিজ্ঞানও পাইনি, ফিলোসফিতেও আমি কে, কেন, কোথায়, কী জন্য, এই বেসিক প্রশ্নগুলোর উত্তর আমি এখন সম্পূর্ণভাবে পাইনি। কেন সেটা, এটা কি এগুলোর মধ্যে নেই কোথাও? আসলে এগুলো নিয়েই তো চর্চা, মানে আছে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো এসব subject কিন্তু গুলো তৈরি। কন্ট্রাডিকশনটা উত্তর পাই, যেটা একটা যদি হ্যাঁ বলে ঠিক পাশে থেকে একটা ইকো আসে না, আমি হ্যাঁ বলতেছি কিন্তু somebody, some source, some power বলতেছে নো। এই যে হ্যাঁ অ্যান্ড নো, এই দ্বন্দ্বটা আমার এখনো যাচ্ছে না। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরেই কথাবার্তা বললাম আজকে, হ্যাঁ, তো আপনার অনেক সময় নিলাম, আপনার কাছে কৃতজ্ঞও থাকলাম। না না, আমিও কৃতজ্ঞ, কারণ আপনি যেভাবে সময় নিলেন দিলেন। গত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একদম লাস্ট যেটা জানতে চাইবো, যে এই যে কথাবার্তার মধ্যে মানে সূর্যও ডুবে গেল, তারপরে আমরা কৃত্রিম আলোর নিচেও বসলাম, আবার কথাবার্তা বললাম, একটু দীর্ঘ সময়ের কথাবার্তার মধ্যেও কোন কথাটি আসলে আপনার মনে হলো বা মনে হয়েছিল যে এদের সাথে তো কথাবার্তা বলবো, হয়তো এই বিষয়গুলো জিজ্ঞেস করবে, তো কোন জায়গাটি আসলে আমাদের টাচ করা হয় নাই, জিজ্ঞেস করা হয় নাই, এরকম? আপনি প্রায় সব বিষয়ই টাচ করেছেন, দর্শন, কবিতা, কিন্তু কবিতার রন্ধন তত্ত্ব এটা আমরা খুব বেশি আমি বলতেও চাইনি, কারণ এটা বললে, বা শিল্পকলার নন্দন তত্ত্ব, এগুলি ডিটেলসে যাওয়ার অনেক সময়ের ব্যাপার, এবং আমি যে যাইনি, কারণ দর্শনের বিভিন্ন ধারা সম্পর্কে আমি কিছুটা আলাপ করেছি, কিন্তু কবিতার নন্দন তত্ত্ব বা শিল্পের নন্দন তত্ত্ব নিয়ে খুব একটা আলোচনা সম্ভব হয়নি এই অল্প সময়ের জন্য। কোনোদিন যদি সময় হয় আমি বলবো। আরেকটা কথা বলি, জি, আজকে আমি সাহিত্য করতে অ্যাবাউট 50 বছর, 45-50 এরকম হবে, কিন্তু আমাকে দু একজন এসে আমার ইন্টারভিউ নিয়েছে, কিন্তু আপনার ইন্টারভিউর মতো ইন্টারভিউ কেউ নেয়নি। এটা আমার মতো লোকের জন্য একটা খুব নেগেটিভ ব্যাপার। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা আবার হয়তো বসবো এক সময়, নন্দন, কবিতার নন্দন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, মাঝে মাঝে আসলে আমার ভালোই লাগবে।